Good morning, everyone. So welcome to the webinar on how to maximize tax return and get tax rebates. So আমরা start করে দিচ্ছি। So আমরা শুরুতেই একটু আমাদের ব্যাপারে বলে স্টার্ট করব। ক্যালকে হয়তো আমরা অনেকে চিনি না। তো ক্যাল হচ্ছে একটি 360 ডিগ্রি ইনভেস্টমেন্ট ব্যাংক। আমাদের হচ্ছে কয়েকটি উইং রয়েছে। আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং উইংটা রয়েছে, মার্চেন্ট ব্যাংকিং সুবিধা আমরা দিয়ে থাকি। আমাদের হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট উইং রয়েছে, যেখানে আমরা হচ্ছে আহ, আমাদের প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টটা করে রাখি, মানুষের টাকার ম্যানেজমেন্ট আমরা করে থাকি, সো দ্যাট দে হ্যাভ গুড রিটার্নস। আমরা এছাড়া হচ্ছে স্টক ব্রোকারেজ আছে আমাদের ক্যাশ সিকিউরিটিজ, আমরা ওখানে হচ্ছে আমাদের ব্রোকারেজ সেবা দিয়ে থাকি। এছাড়া আমরা হচ্ছে রিসার্চ এবং ইনসাইটস দিয়ে থাকি। আমাদের একটি রিসার্চ উইং আছে, এবং হচ্ছে আমাদের একটি স্পেশাল উইং আছে, যেটা হচ্ছে আমরা যেখান থেকে আমরা হচ্ছে ফ্যামিলি বিজনেস অ্যাডভাইজারি বা কনসালটেন্সি আমরা করে থাকি। তো এই 5টি উইং নিয়ে ক্যাল বাংলাদেশে লাস্ট 3.5 বছর ধরে আছে, এবং কনস্ট্যান্টলি ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইনভেস্টমেন্ট ব্যাংক ইন বাংলাদেশ। আমরা যদি বলি ক্যালের ব্যাপারে, ক্যালের হচ্ছে অপারেশনস প্রায় কয়েকটা কান্ট্রিতে আছে। আহ, খুব প্রমিনেন্টলি যদি বলি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আমাদের হচ্ছে প্রায় $3 বিলিয়ন হচ্ছে আমাদের অ্যানুয়াল ফুটপ্রিন্ট, এবং হচ্ছে প্রায় $1 বিলিয়ন হচ্ছে আমাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে অ্যাজ আ হোল ক্যাল গ্রুপ। আমরা হচ্ছে শ্রীলঙ্কাতে নাম্বার 1, এবং বাংলাদেশে ইজ লাইক ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন দ্য ফ্রন্টিয়ার মার্কেটস। তো সবকিছু মিলিয়ে ক্যাল হচ্ছে অনেক ফাস্ট গতিতে আর কি এগিয়ে চলছে, এবং আমাদের মনে হলো যে ইটস লাইক এই ট্যাক্স ইভেন্টটা হচ্ছে মানুষকে একটু সুবিধা দেবে, এবং এর মাধ্যমে আমরা একটা এডুকেশনের মাধ্যমে সবার মাঝখানে আমরা ট্যাক্সের ব্যাপারে ইনফরমেশন দিয়ে সবাইকে হচ্ছে আহ, আরো এগিয়ে নিতে চাচ্ছি। তো রিসেন্টলি আমাদের ক্যাল অ্যাপও লঞ্চ হয়েছে, ক্যাল ট্রেড, যেখানে হচ্ছে ইটস ওয়ান অফ দ্য 16 কোম্পানিজ ইন বাংলাদেশ স্টক ব্রোকারেজদের মধ্যে যাদের আমাদের নিজস্ব ক্যাল ওএমএস অ্যাপ আছে। তো এটির নাম হচ্ছে ক্যাল ট্রেড। তো সবকিছু মিলিয়ে ক্যাল হচ্ছে সবগুলো উইং এ আমরা হচ্ছে আমাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো আমরা এখনই ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের মেইন প্রেজেন্টেশন। সো আমি ইন্ট্রোডিউস করে দিব আমার এমডি মহিমান ভাই। হি হ্যাজ বিন এক্সট্রিমলি নাইস কনসালটেন্ট, যে হচ্ছে আপনাদেরকে সবকিছু অ্যাজ আ এক্সপার্ট ভিউ আপনাদেরকে পরিচয় করে দিবে, ট্যাক্স রিবেট কিভাবে দিতে হয়, ট্যাক্স ফাইলিং কিভাবে করতে হয়, এবং ম্যাক্সিমাম ট্যাক্স রিবেট কিভাবে পেতে হয়। থ্যাংক ইউ সো মাচ। কিছুই তো শোনা যাচ্ছে না। আধা ঘন্টা তো হয়ে গেল। মহিমান ভাই। জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া, বাট হ্যাঁ আই ভাই, ক্যানট। এইবার প্রেজেন্ট করতে পারবেন না ফুলি। দেখেন। আচ্ছা, আই থিঙ্ক হোপ সো। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হয়েছে। সো আই হোপ অপেক্ষার ফল মিষ্টি না হলেও আমরা আজকে অনেক কিছু এই পরবর্তী সময়ে আমরা আলোচনা করব, যেটা আমি বিশ্বাস করি যে আমাদের সবার হচ্ছে পার্সোনাল ট্যাক্স রিটার্ন ফাইলিং এর জন্য, কিংবা আমাদের পরিচিত কারো রিটার্ন ফাইলিং এর জন্য আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো আমি একটু চেষ্টা করছি আমার স্ক্রিনটা শেয়ার করার জন্য। বাই দ্য মিন টাইম হচ্ছে আমি একটু আমার পরিচয়টা ভেরি কুইকলি আরেকবার দিয়ে ফেলি। আমি মোহাম্মদ মোহাইমেন এফসিএমএ, আমি একজন প্র্যাকটিসিং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সি অফ এমএমএ এন্ড কোং কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। Basically, we do provide tax, VAT, and audit accounting related services. এর পাশাপাশি আমি কর্পোরেট ট্যাক্স বা ট্রেনার হিসেবে কাজ করছি। আমি এই মুহূর্তে বিসিএস ট্যাক্স একাডেমিতেও অ্যাকাউন্টিং পড়াচ্ছি। আর তাছাড়া অনলাইন এবং অফলাইনে নিয়মিতভাবে ট্যাক্স ভ্যাট নিয়ে আমি বিভিন্ন ধরনের নলেজ শেয়ারিং সেশনে আসলে পার্টিসিপেট করে থাকি আর কি। তো সেই ধারাবাহিকতায় ক্যাল বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আজকে আমরা অনলাইন রিটার্ন ফাইলিং এবং হচ্ছে ট্যাক্স রিবেট ম্যাক্সিমাইজেশন নিয়ে আজকে ওয়েবিনারটা কন্ডাক্ট করছি। আমি খুব কুইকলি আমার স্ক্রিন
শেয়ার করব। আই হোপ আপনারা হয়তো দেখতে পাবেন। সো সি মাই স্ক্রিন এখন দেখা যাচ্ছে? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাই আমি কি আপনারটা আমি শেয়ার করে দিই, আই থিংক তাহলে বেটার হবে। আই থিংক যে আপনার সে ঝামেলা আহ, একটু। এখনো মানে আমরা আপনার দেখছি না স্ক্রিন অ্যাকচুয়ালি। মানে যদি দেখা যায় তাহলে আমার মনে হয় একটু টাইম নেয়, এটা 30 সেকেন্ডস এর মতো। যদি নেয় তাহলে শুরু করবো, আদারওয়াইজ আপনি দেখাবেন। শিওর 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 শিওর। আপনার আবার বের হলে লিঙ্ক থেকে বের হয়ে আবার ঢুকলে অনেক সময় এটা প্রবলেম করে। লিঙ্ক থেকে আপনি বের হয়ে আবার ঢুকার ট্রাই করুন, তাহলে হয়ে যাবে প্রবলেমটা। আমরা কয়েকবার সেটা করেছি, যে সেটা এখন ফিক্স হয়ে যাবে। আচ্ছা আমরা হ্যাঁ খুবই ভাই, একটু আশাবাদী। থাকেন। শেয়ারে গিয়ে আপনি হচ্ছে জাস্ট উইন্ডোজ স্ক্রিনে গিয়ে তারপর হচ্ছে দিলেই এটা হবে। একটু সময় নেয়, এটা একটু সময় নেয়। হ্যাঁ, আশা করি তো আসবে। হোপ সো। আসছে কিনা আমাকে একটু বলবেন আপনারা। মনে হয় আহ, হ্যাঁ, আসছে 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 আসছে। তো আপনাদের সবার ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ, এবং আবারও আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে। তো আমরা আর টাইম কিল না করে আমাদের আজকের আলোচনা শুরু করি। আমরা যখন ই রিটার্ন নিয়ে আসলে কথা বলি, এনবিআর এর একটা যুগান্তকারী প্রয়াস হচ্ছে এখন অনলাইন রিটার্ন ফাইলিং। তো যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আমরা সবাই কিন্তু চাইলে নিজের রিটার্নটা নিজে আমরা দাখিল করতে পারবো, যদি আমাদের বেসিক কিছু ট্যাক্স নলেজ থাকে। তো আমার আজকের আলোচনার প্রথম পার্টে আমি বেসিক ট্যাক্স রিটার্ন ফাইলিং বা ফান্ডামেন্টালস অফ ইনকাম ট্যাক্স ল নিয়ে কথা বলবো। দেন সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে একটা কেস থেকে দেখাবো কিভাবে আপনারা অনলাইন রিটার্ন ফাইল করবেন, এবং ভেরি লাস্টে আমরা ট্যাক্স রিটার্ন ফাইলিং এর পরে আমাদের অডিট রিস্ক এবং আপনাদের কোশ্চেন আনসার সেকশনটা আমাদের থার্ড পার্টে আলোচনা করব। তো আমরা আসলে যখন ট্যাক্স রিটার্নটা ফাইল করি সেই সময় আমাদের যেই সোর্স অফ ইনকাম ট্যাক্স ল গুলি দেখতে হয় সেটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং 2023, এবং সে সাথে আমাদের প্রতি বছরই কিন্তু আইনের কিছু পরিবর্তন হয় থ্রু ফাইন্যান্স অ্যাক্ট অর ফাইন্যান্স অর্ডিন্যান্স। তো আমাদের আইনের পাশাপাশি ফাইন্যান্স অ্যাক্ট নিয়েও সবসময় আপডেটেড হতে হবে। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের এসআরও জেনারেল অর্ডার আমাদের জানতে হবে আমরা যদি নিজেরা নিজেদের রিটার্ন গুলি ফাইল করতে চাই। এবার আসি আমাদের আসলে কাদেরকে রিটার্ন ফাইল করতে হবে। এই মুহূর্তে এনবিআর এর বক্তব্য হচ্ছে যে বা যাদের হচ্ছে ট্যাক্সের নিবন্ধন আছে, দ্যাট মিনস টিন সার্টিফিকেট আছে, তাদের সবাইকে কিন্তু রিটার্ন ফাইল করতে হবে। এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই অনেক ধরনের নোটিশ শেয়ার করছেন যে উনার হচ্ছে লেটসে 2018-19 সালে উনি ট্যাক্সের নিবন্ধন নিয়েছেন, বাট ট্যাক্স অফিস থেকে এখন চিঠি পাঠিয়েছে যে 23-24 সাল বা তার পূর্ববর্তী সময়ের রিটার্ন ট্যাক্স রিটার্ন আপনি কেন দাখিল করেননি, এত সময়ের মধ্যে গিয়ে আপনি একটা শুনানির জন্য হাজির হবে। সো এনবিআর এর যদিও আয়কর আইনে অনেকগুলি বিধিনিষেধের কথা বলা হচ্ছে কাদের বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে, এরকম একটা আছে, ক্ল্যারিটি আছে, কিন্তু এনবিআর এর মটো হচ্ছে এখন আপনার টিম থাকলেই মোটামুটি আপনাকে রিটার্ন ফাইল করতে হবে। তবে টিম না থাকলেও আপনাকে রিটার্ন ফাইল করতে হবে যদি অর্থ বছরের শেষ দিন, দ্যাট মিনস 30 জুন 2025, এই সময় কোনো একজন করদাতার ইনকাম ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড করছে। আমাদের একটু জানতে হবে ট্যাক্স ফ্রি লিমিট এই মুহূর্তে কত। যদি ইন্ডিভিজুয়াল মেইল হয়ে থাকে 2025-এর 30 জুন পর্যন্ত ওনার ট্যাক্স ফ্রি লিমিট হবেন 3,50,000 টাকা, যেটা আগামী বছর গিয়ে চেঞ্জ হয়ে যাবে, সেটা 3,75,000-এ যাবে। বাট আমরা যখন এই 24-25 অর্থ বছরের জন্য রিটার্ন ফাইল করব, আমাদের ইন্ডিভিজুয়াল মেইলের ট্যাক্স ফ্রি ইনকাম হবে 3.5 লাখ টাকা, এবং উমেন হলে সেটা 4 লাখ টাকা। এখানে একটু বলে রাখি, কোন করদাতার ট্যাক্স ফ্রি ইনকাম লিমিট এক্সিড করেছে বাট উনি যদি এখনো ট্যাক্সের নিবন্ধন না নিয়ে থাকেন, উনি চাইলে এই মুহূর্তে ট্যাক্সের নিবন্ধন নিয়ে উনি 24-25 অর্থ বছরের রিটার্নটা কিন্তু ফাইল করে দিতে পারেন। তো এছাড়াও আপনারা যদি দেখেন যে এই মুহূর্তে হচ্ছে বিভিন্ন ধরনের সেবা পেতে হলে আমাদের কিন্তু
রিটার্ন সাবমিশনের প্রমাণপত্রের প্রয়োজন হয়। যেমন আপনি যদি 20 লাখ টাকার বেশি লোন নিতে চান, কিংবা আপনি 10 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে চান, অথবা আপনি কোনো জায়গা জমি কেনা বেচা করতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র থাকতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকেই কি করি, আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হই। কিভাবে? জাস্ট আপনি একটা জায়গা জমি বিক্রি করবেন, আপনার টিনও নেই, রিটার্ন সাবমিশনের প্রমাণপত্রও নেই। সেক্ষেত্রে ওইখানে অনেক ধরনের ব্রোকাররা থাকে, ওনারা বলে টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার রিটার্ন দাখিল করে দিচ্ছি। উনি কিন্তু আপনার থেকে আপনার এনআইডি ফোন নাম্বার নিয়ে আপনার একটা টিম ক্রিয়েট করে আপনার একটা 00 রিটার্ন উনি কিন্তু দাখিল করে দেয়। পরবর্তীতে এই রিটার্ন গুলির জন্য করদাতাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ওনার হয়তো সঞ্চয়পত্র কিনা আছে, ওনার হয়তো গাড়ি কিনা আছে, বাট ওনার রিটার্নে এই রিফ্লেকশনটা নাই। তো এনবিআর কিন্তু এই মুহূর্তে দুটো ডেটা লাইভ ট্র্যাক করতে পারে, একটা হচ্ছে সঞ্চয়পত্র এবং গাড়ি। তো আমরা যারা রিটার্ন দাখিল করব, আমাদের কিন্তু খুব সচেতনতার সহিত রিটার্নটা দাখিল করতে হবে, যেন আমাদের সমস্ত সম্পদ, আয় এবং ব্যয়ের একটা প্রপার রিফ্লেকশন আমার রিটার্নে থাকে। সো আমরা যে কোনো কারো মানে পরামর্শের বশবর্তী হয়ে যে কোনো ভাবে কিন্তু রিটার্নটা দাখিল করবো না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের পাড়া মহল্লায় আপনার ফটোকপি দোকান বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে অনলাইন রিটার্ন দাখিল করা হয়। আপনি অবশ্যই অনলাইন রিটার্ন দাখিল করতে পারেন তাদের সহযোগিতা নিয়ে, যদি রিটার্নটা মতভাবে দাখিল করেন। তবে রিটার্ন দাখিল যদিও আমরা বলছি যে অনলাইন রিটার্ন দাখিল খুবই সহজ, বাট আপনার কিন্তু বেসিক কিছু ট্যাক্সের নলেজ থাকতে হবে, তাহলেই আপনি খুব সহজে নিজের রিটার্ন নিজে দাখিল করতে পারবেন। তো এই মুহূর্তে এনবিআর এর 37টা, এনবিআর বলছে 37টা সেবা নিতে হলে আপনার অবশ্যই রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র রাখতে হবে। এইবার আসি, আমরা যে এইবার অনলাইন রিটার্ন ফাইল করব, এই রিটার্ন ফাইলের কোন পিরিয়ডের রিটার্নটা আমরা ফাইল করব, কোন পিরিয়ডের ডকুমেন্টেশন আমার লাগবে, এবং অনলাইন রিটার্ন ফাইলিং এর সময় আমি কোন পিরিয়ডটা সিলেক্ট করব, সেটা আমরা একটু জেনে নিই। তো এই মুহূর্তে আমরা যে রিটার্নটা ফাইল করব, এটার ইনকাম ইয়ার হচ্ছে 2024 এর 1 জুলাই থেকে শুরু করে 2025 এর 30 জুন। তার মানে আমাদের ইনকাম ইয়ার হচ্ছে 24-25। তো আমরা আমাদের এই 24-25 ইনকাম ইয়ারের যত ইনকাম, ইনভেস্টমেন্ট, লোন অথবা এক্সপেন্সের ডকুমেন্ট আছে, সমস্ত ডকুমেন্ট আমরা প্রথমে কালেক্ট করব। কালেক্ট করার পরে অনলাইন ইউজার আইডি ক্রিয়েট করব এবং আমাদের পূর্ববর্তী বছরের রিটার্নটা নিয়ে আমরা এই 24-25 ইনকাম ইয়ারের রিটার্নটা দাখিল করব। বাট মজার বিষয় হচ্ছে, আমরা যখন অনলাইন রিটার্নটা দাখিল করি, সেখানে কিন্তু কোথাও ইনকাম ইয়ারটা মেনশন করা থাকে না। আমাদের অনলাইনে বরাবরই মেনশন করা থাকে অ্যাসেসমেন্ট ইয়ার কিংবা কর দিবস। অ্যাসেসমেন্ট ইয়ারটা হচ্ছে আপনার ইনকাম ইয়ারের পরবর্তী 12 মাস পিরিয়ড। তো আমার ইনকাম ইয়ার যদি হয় 24-25, আমার অ্যাসেসমেন্ট ইয়ার কত হবে? 25-26। একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। অনলাইন যখন রিটার্ন ফাইল করবেন, শুরুতে আপনাকে বলবে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার। তো একদম ই রিটার্ন ফাইলিং এর উপরে ডান দিকে ড্রপ ডাউনে দুটো অ্যাসেসমেন্ট ইয়ার দেয়া আছে, 24-25 এবং 25-26। আমরা এই মুহূর্তে 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য রিটার্নটা দাখিল করব। সো ইনকাম ইয়ার যদি হয় 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার হবে কবে? 25-26। এবার আসি, আমরা যারা ব্যক্তি শ্রেণী করদাতা আছি, আমাদের কবের মধ্যে রিটার্ন ফাইল করতে হবে? আমাদের আয়কর আইন অনুযায়ী ইন্ডিভিজুয়ালদের জন্য ট্যাক্স ডে হচ্ছে 30 নভেম্বর, তবে এনবিআর চাইলে সেই সময় বাড়িয়ে দিতে পারেন। এইবার আমাদের 30 নভেম্বরের ট্যাক্স ডেটা এনবিআর অলরেডি বাড়িয়ে এটা 31 ডিসেম্বর করেছে। সো করদাতারা চাইলে এখন 31 ডিসেম্বরের মধ্যে তাদের রিটার্নটা দাখিল করতে পারে। 31 ডিসেম্বরের মধ্যে যদি রিটার্নটা দাখিল করে, তাহলে এটাকে ট্যাক্স ডে হিসাবে ধরে নেওয়া হবে এবং ওনার জন্য বাড়তি কোনো জরিমানা গুনতে হবে না, এবং উনি সমস্ত ধরনের রিবেট গুলি পাবেন এবং সার্টেন এক্সাম্পশন করদাতা পাবেন। বাট কোন করদাতা যদি ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন সাবমিট না করেন, সেক্ষেত্রে কিন্তু উনি কোন ধরনের রিবেট পাবেন না এবং উনি সার্টেন এক্সাম্পশন থেকেও কিন্তু বঞ্চিত হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা দেশের বাইরে থাকেন, তারা হয়তো বাংলাদেশে না থাকার কারণে কিংবা অনলাইন রেজিস্ট্রেশন ঠিক মতো না নেওয়ার কারণে উনি রিটার্ন ফাইল করতে পারছেন না সময় মতো। তাদের জন্য আসলে ট্যাক্স ডে কি হবে? আয়কর আইনের সেকশন 2 সাবসেকশন 8 এর কথা যেটা বলা হচ্ছে, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা হচ্ছে লিগ্যাল ওয়ার্ক পারমিটের থ্রুতে দেশের বাইরে থাকেন কিংবা ভ্যালিড কারণে, ওনারা বাংলাদেশে প্রত্যাবর্তনের 90 দিনের মধ্যে রিটার্নটা দাখিল করতে পারেন। সেই ক্ষেত্রে ওনাদের রিটার্নটা ইউনিভার্সাল সেলফ রিটার্ন হিসেবে পরিগণিত হবে এবং ওনাদের কোনো ধরনের জরিমানা অথবা হচ্ছে ট্যাক্স রিবেট স্যাক্রিফাইস করতে হবে না। এবার আসি,
আমরা যদি কোনো করদাতা, আমাদের কোনো করদাতা যদি ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন ফাইল করতে না পারেন, তাহলে কি উনি সমস্ত শুধু একবারে হাতছাড়া করে ফেলবেন? আইন বলছে না, এই মুহূর্তে আপনি যদি ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন ফাইল না করেন, আপনি চাইলে সময় বর্ধনের জন্য আবেদন করতে পারবেন। ব্যক্তি শ্রেণীর করদাতারাই কেবলমাত্র ট্যাক্স ডে এর পরবর্তী সময়ে যদি রিটার্ন দাখিল করতে চায় 90 দিনের জন্য ওনারা একটা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করতে পারেন। সো এই মুহূর্তে এখনো অনলাইনে টাইম এক্সটেনশনের কোনো আবেদনপত্র চলে আসেনি। সো যদি অনলাইনের আবেদনপত্র চলে আসে তাহলে 31শে ডিসেম্বর পর তারিখের মধ্যেই আপনাকে কি করতে হবে? অনলাইনে টাইম এক্সটেনশনের জন্য আবেদন করবেন। আর যদি 31শে ডিসেম্বরের মধ্যে অনলাইনে কোনো টাইম এক্সটেনশনের ফর্ম না আসে এবং 31শে ডিসেম্বরের মধ্যে আপনি রিটার্নটা দাখিল করতে না পারেন, সেক্ষেত্রে আপনার যে কনসার্ন ট্যাক্স সার্কেল আছে, কনসার্ন ট্যাক্স সার্কেলে আপনি এই রিটার্নটা জমা দেওয়ার জন্য টাইম এক্সটেনশনের আবেদন করতে পারবেন এবং আপনাকে হচ্ছে ট্যাক্স অফিস ম্যাক্সিমাম 90 ডেজ, দ্যাট মিনস 3 মাস পর্যন্ত সময় বাড়িয়ে দিতে পারেন আর কি। এবার আসি ট্যাক্স রেট। আমরা আসলে অনলাইন রিটার্ন ফাইল করতে গেলে আমাদের ট্যাক্স রেটটা জানা একদমই জরুরি না, কারণ আমরা যখন রিটার্নটা ফাইল করব তখন কিন্তু সিস্টেম অটোমেটিক্যালি আমাদেরকে হচ্ছে ট্যাক্স রেট দেখাবে। হ্যালো, ওকে, গ্রেট। সরি, আচ্ছা, আপনারা কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি মাই স্লাইড? দেখা যাচ্ছে। জি, পাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, পারফেক্ট একটু জুম পারফেক্ট করে দিয়ে একটু জুম করে দিবেন। আমি একটু ফাস্ট বলছি কারণ আমাদের হচ্ছে টাইম লিমিটেশন আছে এবং আমরা অনেক আলোচনা করব, দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট যাচ্ছি। সো ট্যাক্স রেট এই মুহূর্তে আমাদের আপনি একটু আসলে স্লাইড শেয়ার মোডে দিলে বোধহয় এটা পুরো স্ক্রিনে দেখা যেত। স্লাইড শেয়ার ভাইয়া মোডে এটা একটু স্ক্রিনটা জুম দেখা করে দেন। যাচ্ছে না। হ্যাঁ, একটু জুম করে দেন। আমাদের ওই তো উপরের মেনু আর পাশের মেনুগুলো তো দেখার প্রয়োজন নেই, মাঝখানের জিনিসগুলো দেখলে আমরা মনে হয় ভালো হয়। ভাই একটু জুম। রিবনটা একটু আপ করে দেন, রিবনটা একটু আপ করে আচ্ছা, ঠিক আছে, আমি রিবন আপ করে দিচ্ছি। ওকে, গ্রেট। এখন হ্যাঁ ইজ ইট ওয়ার্কেবল? গ্রেট। হ্যাঁ পারফেক্ট। সো এবার আমরা একটু কথা বলি ট্যাক্স রেট নিয়ে। আমি আর কথা বলছি না কারণ অনলাইনে রিটার্ন ফাইলিং এটা আমাদের আসলে এই মুহূর্তে জানাটা খুব একটা জরুরি না, বাট আমরা যারা পেপার রিটার্ন সাবমিট করব আমাদের কিন্তু ট্যাক্স রিটার্নটা জানাটা খুব জরুরি। ওকে, সো পরবর্তী ইস্যুতে আসে ট্যাক্স রিবেট। এটা কিন্তু আমাদের সবার একটা প্রাইম কনসার্ন থাকে। আমরা কেনাকাটা করতে গেলেও কিন্তু দোকানদারকে বলি ভাই একটু ডিসকাউন্ট হয় না। সো অনেক সময় দোকানদার পলিসিতে থাকলে ডিসকাউন্ট দেয়, আদারওয়াইজ দেয় না। ঠিক তেমনি ট্যাক্সটা আমরা ফাইল করার সময় আমরা চাইলে কিছু ডিসকাউন্ট নিতে পারি ইন দি ফর্ম অফ ট্যাক্স রিবেট। তো ট্যাক্স রিবেট নিতে হইলে সেখানে কিন্তু আপনাকে কিছু শর্ত দিয়ে দিয়েছে। গভর্নমেন্ট বলছে আপনি যদি নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ করেন অথবা ডোনেশন করেন তাহলে আপনার ওই ডোনেশন কিংবা বিনিয়োগের উপরে আপনাকে 15% রেটে রেয়াত দেয়া হবে। ওকে, ধরেন রহমান সাহেবের ট্যাক্সেবল ইনকাম হচ্ছে কথার কথা 8 লাখ টাকা। সো ওনার যদি আমরা রেগুলার স্ল্যাব রেটে দেখি, ওনার রেগুলার স্ল্যাব রেটে 8 লাখের জন্য ওনার ট্যাক্স আসবে 40,000 টাকা। এখন রহমান সাহেব চাইলে কিন্তু 40,000 টাকা না দিয়ে উনি কিন্তু একটু রেয়াত নিতে পারেন। উনি রেয়াত নিতে হইলে আইন বলছে তোমাকে কি করতে হবে, এখন আইনের 78 বলা হচ্ছে তোমাকে বিনিয়োগ করতে হবে। আর রহমান সাহেব রেয়াত প্রাপ্তির আশায় কি করেছে, উনার বিনিয়োগ করেছে। কোথায় বিনিয়োগ করছে? উনি একটা এফডিআর করেছেন, উনি 2 লাখ টাকা। আর উনি কি করছেন, উনি লিস্টেড কোম্পানির শেয়ার পারচেজ করছেন আরো 2 লাখ টাকা। উনি মোট 4 লাখ টাকা উনি ইনভেস্টমেন্ট করলেন। তাহলে এই 4 লাখ টাকা যদি উনি ইনভেস্টমেন্ট করে তাহলে এই 4 লাখ টাকার উপর ওনাকে রেয়াত দেওয়া হবে কিনা? আইন বলছে আপনি সব জায়গায় ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনাকে রেয়াত দেওয়া হবে না। স্পেসিফিকলি একটা লিস্ট দেওয়া আছে, ওই লিস্টের আইটেম হতে হবে। সেখানে এফডিআর করলে সেটা কিন্তু অ্যালাউবল ইনভেস্টমেন্ট, হোয়ারএস লিস্টেড কোম্পানি শেয়ারে বিনিয়োগ করলে আপনাকে রেয়াত দেওয়া হবে। তাইলে এই রহমান সাহেবের 2 লাখ টাকা যে লিস্টেড কোম্পানির শেয়ার আছে এই শেয়ারে বিনিয়োগ করলে ওনাকে রেয়াত দেওয়া হবে। কত টাকা? 2 লাখের 15%, দ্যাট মিনস 30,000 টাকা ওনাকে রেয়াত দেওয়া হবে। এটা হচ্ছে জেনারেল ইস্যু। পরে আবার এনবিআর বলছে না, আমরা তুমি যা বিনিয়োগ করবা বিনিয়োগ করলে ওইটার 15% আমরা যদি রেয়াত দিয়ে দিই হয়তো দেখা যাবে তোমার ট্যাক্স থেকে রিবেটটা বেশি, তাই না? লেটস সে উনি যদি কথার কথা ওনার রেগুলার ট্যাক্স আসছে
40,000 টাকা। উনি যদি 3 লাখ টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে ওনার রেয়াত হয়ে যাবে 45,000 টাকা। এবং 45,000 হলে ওনার কি হবে না, ওনার কিন্তু রিটার্নের সাথে কোনো ট্যাক্স আসবে না, উল্টো ওনার রিফান্ড ক্রিয়েট হবে। এই জন্য এনবিআর এটাকে একটা থ্রেশহোল্ড দিয়ে দিয়েছে। কি থ্রেশহোল্ড? এনবিআর বলছে তুমি যে বিনিয়োগটা করবা বিনিয়োগের উপর রেয়াত দেওয়া হবে তোমার ট্যাক্সেবল ইনকামের 3% পর্যন্ত। মানে তুমি যাই বিনিয়োগ করো না কেন তোমাকে ম্যাক্সিমাম ট্যাক্সেবল ইনকামের 3% রেয়াত দিব। তার মানে 8 লাখ টাকা 3% কত আসে? 24,000 টাকা। তো রহমান সাহেব যদি বিনিয়োগও করেন না কেন, বিনিয়োগ করে 30,000 টাকার রেয়াতের জন্য ইলিজিবল হন, ওনাকে কিন্তু ম্যাক্সিমাম রিবেটটা দেওয়া হবে আপনার 24,000 টাকা। তাহলে ওনার আসলে রিটার্নের সাথে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? 40,000 গ্রস ট্যাক্স মাইনাস ট্যাক্স রিবেট 24,000। দ্যাট মিনস রিটার্নের সাথে ওনাকে 16,000 টাকার ট্যাক্স দিতে হবে। তাহলে এনবিআর কিন্তু আমাদেরকে একটা ট্যাক্স রিবেটের ব্যবস্থা করে দিচ্ছে। এখন ট্যাক্স রিবেট নিতে হলে আমার আসলে কিছু জিনিস খেয়াল মানে কনসিডার করতে হবে। একটা হচ্ছে বিনিয়োগ, দুই হচ্ছে আমি কতখানি বিনিয়োগ করলে ম্যাক্সিমাম রিবেট পাবো। দেখেন রহমান সাহেব কিন্তু আপনার 2 লাখ টাকা বিনিয়োগ করছেন, 2 লাখ টাকা বিনিয়োগ করলে উনি 30,000 এর মতো রেয়াত পেতে ইলিজিবল হয়, বাট ওনাকে 30,000 দিচ্ছে না, ওনাকে ম্যাক্সিমাম দিচ্ছে হচ্ছে 24,000 টাকা রেয়াত, তাই না? তাহলে এখন মিলিয়ন ডলার কোশ্চেন হচ্ছে আমি ম্যাক্সিমাম কত টাকা বিনিয়োগ করলে ফুল রিবেটটা পাবো, তাই না? কারণ আমি তো অ্যাক্সেস ইনভেস্টমেন্ট করেও আমি রিবেটটা পাচ্ছি। আপনি অ্যাক্সেস ইনভেস্টমেন্ট করলে ইটস গুড ফর ইউ, বাট আইনের কথাই যদি আমি আসি, সো আমরা যদি ম্যাক্সিমাম রিবেট পেতে চাই আমাদেরকে আমার ট্যাক্সেবল ইনকামের 20% পর্যন্ত মিনিমাম বিনিয়োগ করতে হবে। তাইলে রহমান সাহেবের ইনকাম যদি হয় 8 লাখ টাকা, 8 লাখের 20% কত? 1,60,000 টাকা। উনি 1,60,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করলে 1,60,000 এর 15% দ্যাট ইজ 24,000 ওনাকে রিবেট দিন। আমরা অনেকেই আসলে মে জুন মাসের দিকে এসে চিন্তায় পড়ে যায় আমার এই বছর আসলে কত টাকা বিনিয়োগ করতে হবে, কত টাকা বিনিয়োগ করলে আমি ফুল রিবেট পাবো। তো আইন বলছে তোমাকে যেটা করতে হবে 30 জুন পর্যন্ত তোমার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে এই টোটাল ট্যাক্সেবল ইনকামের মিনিমাম 20% তোমাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করলে তুমি রেয়াতটা ফুললি ইউটিলাইজ করতে পারবে। তো আমরা যারা হচ্ছে আসলে স্যালারিড এমপ্লয়ি আছে এবং আমাদের যাদের প্রতিষ্ঠানে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে তাদের কিন্তু অটোমেটিক একটা অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট আছে। ওনারা হিসাব করে বাকি যে রেসিডুয়াল অ্যামাউন্ট থাকবে সেটা ওনারা আয়কর আইনের 6 শিডিউলে যে পার্টগুলি দেওয়া আছে মানে যে খাতগুলির কথা বলা আছে এই খাতে ওনারা বিনিয়োগ করলেই কিন্তু রেয়াত পেতে পারে। তাহলে এবার আমরা আসি কোথায় বিনিয়োগ করলে আসলে রেয়াত পাওয়া যাবে। একটা হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, যে সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশনে শুধু এমপ্লয়ির কন্ট্রিবিউশন আছে প্রভিডেন্ট ফান্ডে, সেক্ষেত্রে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভড সুপার অ্যানুইশন ফান্ডের কন্ট্রিবিউশন, কেউ যদি ইউনিভার্সাল পেনশন স্কিমে বিনিয়োগ করে সেটাও অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হবে। এরপরে আসি আমরা এগুলি আসলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি কখনোই হয় না। আর আপনি যদি এর এডিশনাল ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে যদি আপনি বিনিয়োগ করেন সেখানেও একটা লিমিট দিয়ে দিয়েছে যে আপনার পলিসি ভ্যালু 10% পর্যন্ত ডিউরিং দ্য পিরিয়ডে যে প্রিমিয়ামটা পেমেন্ট করছেন সেটা আপনার জন্য অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হবে। তো এই ক্ষেত্রে করদাতা নিজের ওনার স্পাউস এবং ওনার মাইনর চাইল্ডের জন্য উনি যেই প্রিমিয়ামটা জমা দিচ্ছে সেটা কিন্তু উনি অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে পারেন। দেন কামিং টু গভর্নমেন্ট সিকিউরিটি, সেখানেও কিন্তু একটা বড় রেস্ট্রিকশন আছে। লেটস সে আপনি যদি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড অথবা পরিবার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র অথবা পেনশনিয়ার সঞ্চয়পত্র পারচেজ করেন, এই সমস্ত গভর্নমেন্ট সিকিউরিটিজ আপনি যাই পারচেজ করেন না কেন ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত আপনাকে হচ্ছে এই সিকিউরিটিজ এর উপরে হচ্ছে আপনাকে রিবেট দেওয়া হবে। তো আপনি যদি 7 লাখ টাকা সঞ্চয়পত্র 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র 7 লাখ টাকা 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র পারচেজ করেন তাহলে আপনাকে কিন্তু ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র পারচেজের জন্য আপনাকে রেয়াত দেওয়া হবে। আর একটা বিষয় হচ্ছে এই যে আপনি 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনছেন আপনি কিন্তু পরের 2 বছর আর কিন্তু এটার জন্য রিবেট ক্লেম করতে পারবেন। আপনি যেই অর্থ বছরে বিনিয়োগ করবেন ওই অর্থ বছরের জন্য এটা এলিজিবল ইনভেস্টমেন্ট হবে। এরপরে আসি আমরা ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, এগুলির ক্ষেত্রে একই রকম আছে। আরেকটা হচ্ছে ডিপিএস। আমরা কেউ যদি ডিপিএস এ বিনিয়োগ করি তাহলে আপনি যাই বিনিয়োগ করেন না কেন ইয়ারলি 1,20,000 টাকা পর্যন্ত ডিপিএস এর উপর আপনাকে রিবেট দেওয়া হবে। এন্ড লাস্ট অপশন হচ্ছে লিস্টেড কোম্পানি শেয়ার, যেটা
ক্যাল বাংলাদেশ কাজ করে, ওনারা যেহেতু সিকিউরিটিজ ফার্ম। সো আপনারা এই বিভিন্ন ধরনের এই লিস্টেড কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগ করেন সেটা আপনাদের জন্য অ্যালাউবল ইনভেস্টমেন্ট হবে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লিস্টেড কোম্পানির শেয়ার ইনভেস্টমেন্টে কোনো ধরনের লিমিটেশন নাই। আপনি যদি 50 লাখ টাকাও শেয়ারে বিনিয়োগ করেন, আপনার টোটাল ওই 50 লাখ টাকা আপনার অ্যালাউবল ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে, যেখানে আপনার লাইফ ইন্স্যুরেন্স কিংবা ডিপিএস অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজে একটা স্পেসিফিক বার আছে, যেখানে কিন্তু লিস্টেড কোম্পানির শেয়ারে সেই বারটা নেই। সো আপনি যেটা করতে পারেন, প্রতি বছর আপনি রেয়াতের প্রাপ্তির আশায় বা আপনার বিনিয়োগ পারপাসে আপনি কিন্তু লিস্টেড কোম্পানির শেয়ারে আপনি বিনিয়োগ করতে পারেন, এবং পরবর্তী বছর আপনি এখান থেকে হয়তো কিছু শেয়ার সেল করে আবার নতুন করে ওই আপনার বিও অ্যাকাউন্টে বা শেয়ার মার্কেটে আপনি কিন্তু আবার বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগটা আপনার জন্য অ্যালাউবল ইনভেস্টমেন্ট হবে। এছাড়াও আরো কয়েকটা বিষয় আছে নতুন করে যেটা আসছে, কেউ যদি আসুন্না ফাউন্ডেশনে কোনো ধরনের ডোনেশন দিয়ে থাকে কিংবা গভর্নমেন্টের জাকাত ফান্ডে কোনো ডোনেশন দিয়ে থাকে, সেটাও কিন্তু ওনার জন্য অ্যালাউবল ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে। তো আমরা যারা আসলে রেয়াতটা নিতে চাই, আমাদের সবার একটা স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে যে অর্থ বছরটা শেষ হবে, যেমন এখন তো ধরেন 24-25 অর্থ বছর শেষ, এটা নিয়ে আমাদের কিছু করার নাই। আমরা যখন 25-26 আগামী বছরের রিটার্নটা ফাইল করতে যাব, তার আগে আমাদের কি করতে হবে, 2026-এর 30শে জুনের মধ্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকামের 20% যেন আমরা বিনিয়োগ করছি। সো আমরা হিসাব করবো যে আমাদের ট্যাক্সেবল ইনকাম কত আসে, ওটা 20% কত, ওই অ্যামাউন্টটা আমরা নতুন করে রিবেট বিনিয়োগ করব। অনেক সময় করদাতারা বলেন যে আমার স্যালারি থেকে ট্যাক্স কাটছে, তারপরেও আমার কেন হচ্ছে এডিশনাল রিটার্নের সাথে ট্যাক্স দিতে হচ্ছে। সেটা দেওয়ার কারণ হচ্ছে ওনারা কি করে, ওনারা রেয়াত বিনিয়োগ করেন না। প্রতিষ্ঠান যখন ওনার উৎসে কর কর্তন মানে স্যালারি টিডিএসটা কম্পিটিশন করেন, তারা কিন্তু ধরেই নেয় আপনি আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামের 20% আপনি বিনিয়োগ করবেন। কিন্তু দেখা যায় যে অনেক করদাতাই মানে অসচেতনতা বা অসাবধানতা কিংবা না জানার কারণে ওনারা ওই বিনিয়োগটা করেন না। বিনিয়োগ না করার কারণে ওনাদের কিন্তু এডিশনাল ট্যাক্স গুনতে হয়। তো আমরা এই বিষয়ে একটু সচেতন হলে ট্যাক্স বার্ডেনটা কমবে। এবার আসি মিনিমাম ট্যাক্স। একটু আগে আমরা কথা বলছিলাম যে আমাদের ইনকামের উপর রেগুলার ট্যাক্স। রহমান সাহেবের যদি স্যালারি ইনকাম হয় 8 লাখ টাকা, তাহলে ওনার রেগুলার ট্যাক্স আসবে কত টাকা, 40,000 টাকা। ওনার এক্ষেত্রে কোনো মিনিমাম ট্যাক্সের ইস্যু নেই। মিনিমাম ট্যাক্স আসলে আসে 3টা জায়গা থেকে। একটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স অনুযায়ী মিনিমাম ট্যাক্স, সেখানে যেটা বলা হচ্ছে করদাতার ইনকাম যদি ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড করে, তাহলে ওনাকে কিন্তু মিনিমাম ট্যাক্স দিতে হবে। লেটস সে রহমান সাহেবের ট্যাক্সেবল ইনকাম যদি হয় 3,60,000 টাকা, সেক্ষেত্রে ওনার রেগুলার ট্যাক্স আসবে আপনার 10,000-এর 5% কত, আপনার 500 টাকা। উনি কিন্তু 500 টাকা ট্যাক্স দিতে পারবেন না। সেক্ষেত্রে ওনাকে ট্যাক্স এই আপনার মিনিমাম 5,000 টাকা, উনি যদি ঢাকা চিটাগাং সিটি কর্পোরেশনে থাকেন তাহলে ওনাকে কিন্তু 5,000 টাকার ট্যাক্স দিতে হবে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে উচ্চ কর্তনের মিনিমাম ট্যাক্স। লেটস সে রহমান সাহেব হচ্ছে আপনার এই 8 লাখ টাকা এফডিআর এর সঞ্চয়পত্র এফডিআর এর ইন্টারেস্ট থেকে পাচ্ছে। সো এফডিআর এর ইন্টারেস্ট থেকে যদি 8 লাখ টাকা উনি পেয়ে থাকেন, ব্যাংক কিন্তু অটোমেটিক ওইখান থেকে আপনার 80,000 টাকার ট্যাক্স কাটবে যদি ওনার পিএসআর দেয়া থাকে। তো ওনার কিন্তু রেগুলার ট্যাক্স 40,000 হলেও ওনার মিনিমাম ট্যাক্স হয়ে যাবে 80,000 টাকা, এবং এই বছরের জন্য ওনার ট্যাক্স পেয়েবল হবে 80,000। বাট একটা মজার বিষয় হচ্ছে 2025-এর ফাইন্যান্স অর্ডিন্যান্সে যেটা বলছে যে কোনো করদাতার মিনিমাম ট্যাক্স যদি রেগুলার ট্যাক্সকে এক্সিড করে যায়, তাহলে এক্সেস যে মিনিমাম ট্যাক্সটা থাকবে সেটা উনি পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবে। এটা এনবিআর রিফান্ড করবে না, এটা ওনাকে অ্যাডজাস্ট করার সুযোগ দিবে। সো ওনার এবছরের রেগুলার ট্যাক্স ধরেন এফডিআর ইন্টারেস্ট একমাত্র ওনার ইনকাম সোর্স 8 লাখ টাকা ইন্টারেস্ট পেয়েছে এবং সেখান থেকে ব্যাংক 80,000 টাকা ট্যাক্স কেটেছে। উনি যদি রিটার্ন ফাইল করে থাকেন তাহলে ওনার রেগুলার ট্যাক্স আসবে 40,000 আর মিনিমাম ট্যাক্স হচ্ছে 80,000। এই বছরের জন্য ট্যাক্স পেয়েবল ঠিকই 80,000 থাকবে, কিন্তু এই যে এক্সেস 40,000 ওনার চলে যাচ্ছে, এটা আগামী বছর উনি কি করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। আগামী বছর যদি লেটস ওনার রেগুলার ট্যাক্স আসে 60,000 টাকা এবং ওনার আর কোনো উচ্চ কর্তন না থাকে, তাহলে আগামী বছর ওই 60,000 টাকার সাথে উনি এই বছরের 40,000 টাকা যে এক্সেস ট্যাক্স পেমেন্ট আছে এটা উনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটা আরেকটা বিষয়। এন্ড ভেরি লাস্টলি হচ্ছে গ্রস রিসিপ্টের মিনিমাম ট্যাক্স। এটা আসলে সমস্ত মানে সব শ্রেণীর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের জন্য অ্যাপ্লিকেবল না। এটা হচ্ছে যে সমস্ত ট্যাক্স পেয়ারের গ্রস রিসিপ্ট 4 কোটি টাকা এক্সিড করে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো আমরা যারা আসলে স্যালারিড এমপ্লয়ি আছি,
আমাদের আসলে রেগুলার ট্যাক্সটা অনেক বেশি হয়। আমাদের এটা নিয়ে কনসার্নের কোনো কারণ নাই। এটা আসলে কনসার্নের বিষয় হচ্ছে যারা ব্যবসা করেন। অনেক এক মালিকানা ব্যবসায়ী আছে যার হয়তো অ্যানুয়াল গ্রস রিসিপ্ট হচ্ছে ৬ কোটি টাকা, কিন্তু হিসাব করে উনি দেখলেন ওনার লস আছে ৫০,০০০ টাকা। তো ওনার গ্রস রিসিপ্ট ৬ কোটি এবং লস ৫০,০০০ যদি হয়, কারো যদি লস হয় ওনার কিন্তু রেগুলার ট্যাক্স থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে ওনার যেহেতু অ্যানুয়াল গ্রস রিসিপ্ট আপনার ৪ কোটি টাকা এক্সিড করেছে, এনবিআর বলছে ব্যক্তি শ্রেণীর করদাতার গ্রস রিসিপ্ট ৪ কোটি টাকা এক্সিড করলে ওনাকে গ্রস রিসিপ্টের 1% মিনিমাম ট্যাক্স দিতে হবে। তাহলে ওনার ৬ কোটি টাকার 1%, দ্যাট মিনস ৬ লাখ টাকা ওনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। এটা আসলে অন্য যে করদাতা আছে তাদেরকে খুব একটা ইফেক্ট করে না। এর পরবর্তী বিষয় হচ্ছে মিনিমাম ফাইনাল ট্যাক্স। এখানেও আমাদের অনেকের ইন্টারেস্ট আছে। আমরা অনেক সময় জায়গা জমি এক্সকিউজ মি ভাইয়া, জি ওই যে ৫,০০০ না হলে ১,০০০ একটা লাস্ট একটা অপশন ছিল, এটা একটু বুঝি নাই প্রিভিয়াস স্লাইডে আচ্ছা ১৪ নম্বর। এই প্রভিশনটা আসলে বেসিক্যালি আগামী বছর থেকে অ্যাপ্লিকেবল হবে। এটা ২০২৫ এর ফাইন্যান্স অর্ডিন্যান্সে আসছে। এই মুহূর্তে যেটা আছে যে কোন করদাতার ইনকাম যদি ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড করে তাহলে তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। ধরেন রহমান সাহেবের ট্যাক্সেবল ইনকাম আসছে ৩,৬০,০০০ টাকা, তাইলে ওনার ট্যাক্স কত আসবে? প্রথম ৩.৫ লাখ টাকার উপর ট্যাক্স হচ্ছে 0, পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত 10%, তো ওইখানে তাকে ১০,০০০ এর 5% হচ্ছে ৫০০ টাকা। তাহলে উনার ৩,৬০,০০০ টাকা যদি ইনকাম হয় উনার ট্যাক্স হবে ৫০০ টাকা। ফাইন্যান্স অ্যাক্ট বলছে না, তুমি ৫০০ টাকা ট্যাক্স দিতে পারবে না। তোমার যদি ইনকাম ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড করে সেক্ষেত্রে ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশনে থাকলে তোমাকে দিতে হবে ৫,০০০, অন্য সিটি কর্পোরেশনে থাকলে তোমাকে দিতে হবে ৪,০০০, আর সিটি কর্পোরেশনের বাইরে থাকলে তোমাকে দিতে হবে ৩,০০০ টাকা। সো আপনি যখন অনলাইনে রিটার্ন ফাইল করবেন দেখবেন সেকেন্ড অ্যাসেসমেন্ট পেজে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার রেসিডেন্স কোথায়, আপনি কি সিটি কর্পোরেশনের মধ্যে না আদার দেন সিটি কর্পোরেশন, ওইটা দিয়ে আপনার জন্য মিনিমাম ট্যাক্সটা নির্ধারণ করা হবে। কখন? যদি আপনার রেগুলার ট্যাক্স আপনার হচ্ছে ৫,০০০ এর কম হয়, সেক্ষেত্রে আপনার মিনিমাম ট্যাক্স হবে ওই জুরিসডিকশন ওয়াইজ। তবে ইনকাম যদি ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড না করে, লেটস সে রহমান সাহেবের ইনকাম আসছে ৩,৩০,০০০ টাকা, সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু এই মিনিমাম ট্যাক্স দিতে হবে না। মিনিমাম ট্যাক্স কখন দিতে হবে? যেই মাত্র আপনার ইনকাম ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড করবে তখনই আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। আর এখানে যেটা আছে এটা হচ্ছে আগামী বছর থেকে এটা অ্যাপ্লিকেবল হবে। আগামী বছর থেকে কোনো জুরিসডিকশন ম্যাটার করবে না। আপনি ঢাকায় থাকেন আর গ্রামে থাকেন, আপনার জন্য মিনিমাম ট্যাক্স হবে ৫,০০০ টাকা। আর প্রথমবারের মতো রিটার্ন ফাইল করলে আপনার ট্যাক্স ফ্রি মানে মিনিমাম ট্যাক্স হবে ১,০০০ টাকা। এটা আগামী বছরের জন্য অ্যাপ্লিকেবল। সো আপনারা যারা হচ্ছে স্যালারি টিডিএস করেন, সো যে সমস্ত এমপ্লয়ি ফার্স্ট টাইম রিটার্ন ফাইল করবে এবং ওনার জাস্ট মিনিমাম ট্যাক্সটা আসে, তার জন্য আপনারা ৫,০০০ টাকা হচ্ছে করকর্তন না করে ১,০০০ টাকা করকর্তন করতে পারেন। এই যে এই মুহূর্তে আপনারা যখন স্যালারি টিডিএস কম্পিটিশন করছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। ১,০০০ টাকা হবে প্রথমবারের মতো, হ্যাঁ, তারপর থেকে আবার রেগুলার ৫,০০০। ওকে, আমরা নেক্সট যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ফাইনাল ট্যাক্স। এটাও আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, আমরা অনেকে একটা জায়গা কোশ্চেন ছিল আমার। আপনি যদি কিছু মনে না করেন আমরা কোশ্চেন অ্যান্সার সেকশনে একটু কোশ্চেন গুলি নেই, তাহলে মনে আচ্ছা, আমাদের ঠিক আছে। জি, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। সো ফাইনাল ট্যাক্স আমরা সাধারণত ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য দুটো খাতে দেখি। একটা হচ্ছে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট। হ্যাঁ, সঞ্চয়পত্রের ইন্টারেস্টের এগেনস্টে যে ট্যাক্সটা কাটা হয় এটা কিন্তু ফাইনাল ট্যাক্স। আমরা অনেকে মনে করি এটা যেহেতু ফাইনাল ট্যাক্স এটা মনে হয় আমাকে দেখাতে হবে না। একদম দিস ইজ আ রং মিসকনসেপশন, মানে এটা একদম ভুল একটা ধারণা। এটা আপনার হচ্ছে যে ইনকাম আছে আপনাকে অবশ্যই দেখাতে হবে। সো আপনার যদি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম থাকে ২ লাখ টাকা, সেটা রেগুলার ৮ লাখের সাথে এই ২ লাখ টাকা আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হবে ১০ লাখ টাকা। বাট যখন সিস্টেম আপনার ট্যাক্স কম্পিটিশন করবে, ও আপনার ট্যাক্সটা কিভাবে করবে? ও আপনার ওই ৮ লাখের জন্য রেগুলার স্ল্যাব রেটে নিবে, ও হচ্ছে ৪০,০০০, আর বাকি ২ লাখের জন্য উচ্ছে যে কর্তন আছে ২০,০০০, সে ২০,০০০ই ওর ট্যাক্স ধরবে। তাহলে আপনার এই ট্যাক্সটা আসবে ৬০,০০০ টাকা, যেখানে ২০,০০০ অলরেডি কি আছে আপনার উচ্ছে কর্তন আছে, এটা দিতে হবে না, বাট এটা আপনাকে অবশ্যই শো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ২ লাখ, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ৮ লাখ, টোটাল ইনকাম কিন্তু ১০ লাখ। এই যে আপনি রেয়াত যখন পাবেন আপনাকে কিন্তু ১০ লাখের উপর 3% রেয়াত দিবে না, আপনাকে দেওয়া হবে ৮ লাখের 3% রেয়াত। কেন? কারণ সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট এটা যেহেতু ফাইনাল ট্যাক্স, তো এটার উপর আর এডিশনাল ট্যাক্স বেনিফিট এনবিআর দিবে না।
একইভাবে আপনার যদি পার্টনারশিপ ফার্মের কোনো ইনকাম আপনার থেকে থাকে, ওইটা যেহেতু আবার রিবেট পায়, ওই পার্টনারশিপ ফার্মের ইনকামের উপরও আপনাকে কোনো ধরনের রিবেট এই আপনার ট্যাক্স রিবেট দিবে না, এবং একইভাবে হচ্ছে এই আপনার এফডিআর ইন্টারেস্ট ইনকামের উপরও আপনাকে কোনো রিবেট দেবে না। সো আপনাকে রিবেট দেবে কিন্তু 8 লাখের 3%, যদিও আপনার টোটাল ইনকাম 10 লাখ টাকা। আর লাস্টলি যেটা আমি বলতে চাচ্ছিলাম, ট্রান্সফার অফ প্রপার্টি। ব্যক্তি শ্রেণীর করদাতারা যদি কোনো ফ্ল্যাট, প্লট, জমি বিক্রি করে, ওনার জমি বিক্রির সময় যে ছাপা কপলা রেজিস্ট্রি হয়, ওই রেজিস্ট্রিতে একটা ট্যাক্স জমা হয়। এই রেজিস্ট্রির সময় যে ট্যাক্সটা জমা হয়, এটা ওই সেলস এই রেজিস্ট্রি ভ্যালু থেকে কস্ট প্রাইস বাদ দিলে যে ক্যাপিটাল গেইনটা হবে, ওই ক্যাপিটাল গেইনের জন্য এটা মিনিমাম ফাইনাল ট্যাক্স। এটাই হচ্ছে ওই রেজিস্ট্রি ভ্যালু থেকে যে ক্যাপিটাল গেইনটা হবে, ওই ক্যাপিটাল গেইনের জন্য ফাইনাল ট্যাক্স। আমি এখানে বলছি যে রেজিস্ট্রি ভ্যালু। একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে আমরা অনেক সময় কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় বেশিও রিসিভ করি, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে কমও পেয়ে থাকেন। তো আপনি যদি রেজিস্ট্রি ভ্যালু থেকে অ্যাকচুয়ালি বেশি মূল্য পেয়ে থাকেন, তাহলে এক্সেস যে অ্যামাউন্টটা হবে সেটা কিন্তু আবার ক্যাপিটাল গেইন ট্যাক্সের আওতাধীন চলে আসবে। আর যদি অ্যাক্সেস থেকে আপনি কম পান, আপনি চাইলে কমটা শো করতে পারেন, বাট আইন বলছে যে আপনার রেজিস্ট্রি মূল্য আর কস্ট প্রাইসের ডিফারেন্স অ্যামাউন্টের থেকে যে ক্যাপিটাল গেইন হবে, সেটার জন্য আর কোনো ট্যাক্স দিতে হবে না, এটাই কিন্তু আপনার জন্য ফাইনাল ট্যাক্স। ওকে, এবার আসি শর্ট সার্চ। যদিও আমরা আসলে আয় কর নিয়ে কথা বলি, বিষয়টি হচ্ছে আমাদের ট্যাক্স হওয়া উচিত আয়ের উপরে, বাট আমাদের আয় করের অনেকগুলি লুপসহোল আছে। এখানে যেটা বলা হয়, আমাদের বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমটা হচ্ছে প্রোগ্রেসিভ। সো যার আয় বেশি, সম্পদ বেশি, তার ট্যাক্স লায়াবিলিটিও বেশি। তো এখানে বলছে যে আপনি শুধু আয়ের উপর ট্যাক্স দিলেই হবে না। 30 জুন 2025 তারিখে আপনার যদি নেট অ্যাসেট একটা নির্দিষ্ট লিমিট এক্সিড করে, আপনার গ্রস ট্যাক্স থেকে রিবেটটা বাদ দিলে যে ট্যাক্সটা আসবে, ওই ট্যাক্সের উপর এডিশনাল আপনাকে সার্চ দিতে হবে। লেটস সে রহমান সাহেবের ঢাকা শহরে একটা 9 তালা বাড়ি আছে, সরি 9000 স্কয়ার ফিটের একটা বাড়ি আছে। এই বাড়ি থেকে উনি কেবলমাত্র রেন্টাল ইনকাম পান, ট্যাক্সেবল রেন্টাল ইনকাম পান 8 লাখ টাকা, আর উনি রেয়াতের আশায় উনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন 2 লাখ টাকা। সেক্ষেত্রে উনার ট্যাক্সটা কি হবে? উনার রেগুলার 8 লাখের উপর গ্রস ট্যাক্স আসবে আপনার 40,000, উনার রিবেট বাদ দিব আমরা হচ্ছে 24,000, 40 মাইনাস 24, ওনার ট্যাক্স পেবল হবে 16,000। সো আইন বলছে যদি কোনো করদাতার 8,000 স্কয়ার ফিটের বেশি হাউস প্রপার্টি থাকে, তাইলে ওনাকে আরো 10% সার্চার্জ দিতে হবে। তাহলে কি করতে হবে? ওনার এই 16,000-এর আরো 10%, তার মানে আরো হচ্ছে 1,600 টাকা ট্যাক্স আসবে। তাইলে রহমান সাহেবের ট্যাক্স হবে 17,600 টাকা। তো আপনি যখন অনলাইন রিটার্ন ফাইল করবেন, আপনাকে কিন্তু শুরুতে জিজ্ঞাসা করবে আপনার কোনো হাউস প্রপার্টি আছে কিনা। আপনি যদি বলেন ইয়েস, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে হাউস প্রপার্টির মেজারমেন্ট কতখানি। সো মেজারমেন্ট যদি 8,000 স্কয়ার ফিটের বেশি হয়, সিস্টেম কিন্তু অটোমেটিক আপনার সার্চ কম্পিটিশন করবে। তবে এই হাউস প্রপার্টি 8,000 স্কয়ার ফিটের বেশি না হলেও আপনার সার্চ আসবে যদি আপনার নামে একের অধিক প্রাইভেট কার্ড থেকে থাকে, অথবা আপনার 30 জুন 2025 তারিখে নেট অ্যাসেটের ভ্যালু 4 কোটি টাকা এক্সিড করে, তাইলেও আপনার কিন্তু সার্চ আসবে। আর এটা কিন্তু প্রোগ্রেসিভ। আপনার যদি অ্যাসেট 4 কোটি থেকে 10 কোটি মানে এই সরি 4 থেকে 10 কোটি হয়, তাহলে সার্চ হবে 10%, এবং অ্যাসেট যত বাড়বে এটা কিন্তু প্রোগ্রেসিভ রেটে তত বাড়তে থাকবে। আচ্ছা, আমি গাড়ির কথা বলছি, তাই না? এনবিআর একটু আগে আমি বলেছি, এনবিআর এই মুহূর্তে দুটো ডেটা লাইভ ট্র্যাক করতে পারে, একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে সঞ্চয়পত্র। সো আপনি যদি মনে করেন যে আমি এগুলি দেখাবো না, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে থাকবেন। কারণ হচ্ছে আপনার রিটার্নটা জমা হয়ে যাওয়ার পরে ট্যাক্স অফিস চাইলে আপনার টিম দিয়ে সার্চ করে বের করতে পারবে আপনার নামে কত টাকা সঞ্চয়পত্র আছে, কিংবা আপনার নামে কোনো গাড়ি রেজিস্ট্রেশন আছে কিনা, এবং একাধিক গাড়ি। এটা কিন্তু এনবিআর এর জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা ইনফরমেশন, কারণ একাধিক গাড়ি থাকলে অনলাইন রিটার্নে যেমন অটোমেটিক সার্চ আসবে, ঠিক তেমনি এই গাড়ির জন্য, একাধিক গাড়ির জন্য আপনার এনভায়রনমেন্টাল সার্চ আসবে। এবং যাদের গাড়ি আছে তাদের কিন্তু প্রতি বছরই বিআরটিএ তে যখন আমরা এই গাড়ির ফিটনেসটা রিনিউ করি, তখন কিন্তু একটা এআইটি জমা নেয়। এই এআইটি কিন্তু গাড়ির সিসি ওয়াইজ জমা হচ্ছে। আর এই যে গাড়ির ট্যাক্স ফিটনেস নেওয়ার সময় যে মানে আমরা যে লাইসেন্স রিনিউয়ালের সময় যে ট্যাক্সটা জমা দেই, এটা কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে ক্লেম করতে পারবেন। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে ক্লেম করার জন্য আপনার 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ট্যাক্স টোকেনটা লাগবে। মানে ওই 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের পোর্শনটা আছে, সেখানে উপরে একটা ট্রানজেকশন নাম্বার দেয়া আছে। এই ট্রানজেকশন নাম্বার দিয়ে
আপনাকে এই গাড়ির রিআইটিটা আসলে ক্লেম করতে হবে, এছাড়া অন্য কোনোভাবে এই গাড়ির রিআইটি ক্লেম করা যায় না। আচ্ছা, ট্যাক্স ডে আমি অলরেডি বলেছি, এটা নিয়ে আর খুব একটা না বলি। আমরা রিটার্নের ট্যাক্স ডে পরে রিটার্ন সাবমিট করলে অনেক ধরনের বিড়ম্বনা আছে। এবার আসি টিন ক্যান্সেলেশন। এটাও সোশ্যাল মিডিয়ার একটা বহুল আলোচিত টপিক, যে অনেকেই বলছিলেন যে টিন ক্যান্সেল করা যায়, বাট আইন আসলে কি বলছে? আইন বলছে হ্যাঁ, আপনি টিন ক্যান্সেল করতে পারবেন যদি আপনি কিছু শর্তের মধ্যে পড়েন। সেটা হচ্ছে কেউ যদি মারা যায়, পার্মানেন্টলি বাংলাদেশ লিভ করে, ওনার ডুপ্লিকেট টিন থাকে, তাহলে উনি হচ্ছে টিন ক্যান্সেলেশনের জন্য আবেদন করতে পারেন। এর বাইরে কেউ যদি টিন ক্যান্সেলেশনের জন্য আবেদন করতে হয়, তাহলে পরপর 3 বছর উনার কর শূন্য আয় থাকতে হবে। পরপর 3 বছর যদি উনার আয় ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড না করে, তাহলে উনি 3 বছর পরে একটা আবেদন করতে পারেন যে উনার ইনকাম ট্যাক্স ফ্রি লিমিট এক্সিড করছে না এবং ভবিষ্যতেও করবে না, ওনার যেন টিনটা ক্যান্সেল করে দেয়। সো এনবিআর এই আবেদন পাওয়ার পরে দেখবে ওনার কোনো অনগোয়িং লিটিগেশন আছে কিনা, সবকিছু স্যাটিসফাইড হলেই কেবলমাত্র ওনার আসলে টিনটা ক্যান্সেল করবে, আদারওয়াইজ কিন্তু টিন ক্যান্সেলেশনের কোনো সুযোগ নাই। তো এই ছিল আমাদের মোটামুটি একদম প্রাইমারি কথাবার্তা বিহাইন্ড দ্য সিন। এবার আমি একটু ট্যাক্স রিটার্ন ফাইলিং এর জন্য একটু ফোকাসড কথাবার্তা বলি। আমরা যখন অনলাইন রিটার্ন ফাইল করতে যাচ্ছি, শুরুতেই আমি বলেছি এটা এখন খুবই ইউজার ফ্রেন্ডলি, বাট আপনার কিছু কমন আন্ডারস্ট্যান্ডিং লাগবে। সেই আন্ডারস্ট্যান্ডিং গুলি কি? আপনি রিটার্ন ফাইলিং এর সময় এনবিআর আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে অর্থ বছরে আপনি রেসিডেন্ট কিনা। হ্যাঁ, রেসিডেন্ট হচ্ছে আপনি যদি অর্থ বছরে 183 দিনের বেশি বাংলাদেশে থাকেন তাহলে আপনি রেসিডেন্ট, আর এর কম যদি থাকেন তাইলেও রেসিডেন্ট হবেন যদি অর্থ বছরে 90 দিন এবং পূর্ববর্তী 4 বছরে 365 দিন থাকেন, তাহলে আপনি রেসিডেন্ট। সো প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি রেসিডেন্ট কিনা। ওকে, তারপরে এনবিআর আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোনো ফুললি এক্সাম্পটেড ইনকাম আছে কিনা। তো আমরা জানি যে আয়কর আইনের 6 শিডিউল পার্ট 1 এ ফুললি এক্সাম্পটেড ইনকামের লিস্ট দেওয়া আছে। যেমন কারো যদি রেমিটেন্স ইনকাম থাকে, হ্যান্ডিক্রাফটের এক্সপোর্ট ইনকাম থাকে, কারো যদি আইটি ফ্রিল্যান্সিং এর ইনকাম থাকে, এগুলি হচ্ছে ফুললি এক্সাম্পটেড ইনকাম। সো যদি এই ধরনের ইনকাম থাকে তাহলে উনি ইয়েস ক্লিক করবে। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে অর্থ বছরে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। পয়েন্ট টু বি নোটেড, ট্যাক্সেবল ইনকাম। সো ট্যাক্সেবল ইনকাম যদি আপনি বলেন আছে, তাহলে আপনাকে এবার জিজ্ঞেস করবে আপনার ইনকাম কোন খাতে ছিল, কোন কোন খাতে আপনার ইনকাম ছিল। প্রথম, আয়কর আইনে যদিও প্র্যাকটিক্যালি আয়ের হাজারো লাখো সোর্স আছে, বাট আয়কর আইনে আয়ের সমস্ত সোর্সকে 7টা ভাগে ভাগ করছে। প্রথম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। আমরা আগে যেটা মনে করতাম যে শুধু হাউস প্রপার্টির ইনকাম হলেই শুধু রেন্টাল ইনকামে দেখাবো, এখন কিন্তু বিষয়টা তা না। রেন্টাল ইনকাম আসলে দুই ধরনের, একটা হচ্ছে হাউস প্রপার্টি রেন্টাল ইনকাম, আর একটা হচ্ছে আদার প্রপার্টি রেন্টাল ইনকাম। আইন বলছে আপনার যে কোনো সম্পত্তি হতে ভাড়াপ্রাপ্ত হলে সেটা আপনি রেন্টাল ইনকাম হিসেবে দেখাবেন। সো আপনার যদি একটা এগ্রিকালচার ল্যান্ড থাকে যেটা আপনি নিজে চাষাবাদ করেন না, বাট ওইটা আপনি লিজ দিয়ে কোনো টাকা পাচ্ছেন, সেটা কিন্তু এই মুহূর্তে আপনি এগ্রিকালচার ইনকামের আন্ডারে দেখাতে পারবেন না, সেটা আপনাকে দেখাতে হবে আদার রেন্টাল ইনকাম। কিংবা আপনার একটা গাড়ি আছে, গাড়ি ভাড়া দিয়ে আপনি একটা অ্যানুয়াল ইনকাম করছেন, সেটাও আপনাকে আদার রেন্টাল ইনকামে দেখাতে হবে। আর হাউস প্রপার্টি যাদের আছে তারা অবশ্যই হাউস প্রপার্টি রেন্টাল ইনকাম। সো আপনি কোনো সম্পত্তি ভাড়া দিয়ে যদি কোনো ইনকাম হয় তাহলে আপনাকে টিক মার্ক দিতে হবে যে রেন্টাল ইনকাম। দেন কামিং টু এগ্রিকালচার, এটা খুব সিম্পল, যাদের হচ্ছে এগ্রিকালচার অ্যাক্টিভিটি, পোল্ট্রি ফিশারিজ থেকে ইনকাম আছে তারাই এগ্রিকালচার সিলেক্ট করবে। দেন কামিং টু ইনকাম ফ্রম বিজনেস। সো কারো যদি ব্যবসা অথবা পেশা হতে ইনকাম থাকে, আগে কিন্তু এই হেডটা ছিল ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, এখন এটাকে একসাথে বলা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। তো আপনি যদি কোনো প্র্যাকটিশনার হন, লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার অথবা ট্যাক্স কনসালটেন্ট, তাহলে আপনার কিন্তু সোর্স অফ ইনকাম হবে ইনকাম ফ্রম বিজনেস। আর যারা ব্যবসা করে তাদের জন্য তো আছেই। আমি একটু আগে বলেছি যারাদের বিজনেস ইনকাম আছে তাদের কিন্তু গ্রস রিসিপ্টও কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট। দেন কামিং টু ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, আপনি যদি যে কোনো হচ্ছে জায়গা জমি অথবা লিস্টেড কোম্পানি শেয়ার সেল করে কোনো টাকা পেয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হিসাবে দেখাবো। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, আপনার যে কোনো সম্পত্তি বিক্রি করে গেইন হইলে সেটা মূলধনী আয় হিসাবে আমরা দেখাই, বাট আয়কর আইনে মূলধনী অ্যাসেটের একটা নেগেটিভ লিস্ট দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে কারো পার্সোনাল বিলঙ্গিংনেস, আপনার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র লাইক পোশাক আশাক, আপনার স্বর্ণালংকার কিংবা ব্যক্তিগত ব্যবহার্য গাড়ি, এটা কিন্তু মূলধনী অ্যাসেট না। তো মানে আপনার নিজের গোল্ড সেল করে যদি আপনি কোনো টাকা পান, গেইন হয়, সেটা আপনার মূলধনী আয় হবে না। তো মিসকনসেপশন হচ্ছে আমরা অনেকে মনে করি এটা যেহেতু মূলধনী আয় না তাহলে এটা অব্যাহতি আয়, বাট আয়কর আইনে 6 শিডিউল
শিডিউলে অথবা কোনো এসআরও দিয়ে এই যে গোল্ড সেল করে টাকা পাইলে এটা যে অব্যাহতি হবে এটা কোথাও কিন্তু বলা নাই, তাহলে এটা যাবে কোথায়? তো আপনি যদি গোল্ড সেল করে কোনো টাকা পান সেটা আপনার দেখাতে হবে ইনকাম ফ্রম আদার সোর্সে। আমরা যে ট্যাক্স পাইলে 50 ভরি 70 ভরি 100 ভরি গোল্ড দেখাই, এইটা মানে ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটা দিয়ে আপনার খুব কোনো বেনিফিট নেই। আপনি তো এখন 50 ভরি ইনহেরিটেড বা গিফটেড গোল্ড দেখাচ্ছেন এট আ ভ্যালু অফ 0। এটা আপনি এই যখন বিক্রি করবেন, বিক্রি করে টাকা পাবেন, এই টাকা আপনার ট্যাক্স ফ্রি ইনকাম না, এটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্স হবে এবং এটার উপর আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এক। আর দুই হচ্ছে এই যে আমরা যারা গোল্ড দেখাই আমাদের পাইলে, গোল্ডের কিন্তু আমরা মূল্য দেখাবো না, মূল্য আমরা তখনই দেখাবো যদি আমরা ওই গোল্ড নিজে কিনে থাকি, ওইটা কিনা রিসিপ্ট থাকে। আদারওয়াইজ কিন্তু আপনার কাছে ওটার মূল্য 0, আপনি 0 ভ্যালু দিয়ে যাবেন। আর ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমি বলছি যে লিস্টেড কোম্পানি শেয়ার সেল করে যদি কোনো ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার কোনো ক্যাপিটাল গেইন আর্ন করে সেখানে কিন্তু 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন এক্সাম্পটেড। আর জায়গা জমির ক্ষেত্রে যেটা আমি বলেছি যে স্থাবর সম্পত্তি বিক্রি করে ক্যাপিটাল গেইন হলে রেজিস্ট্রি মূল্য থেকে যে গেইনটা হবে সেটা কিন্তু ফাইনাল ট্যাক্স। দেন কামিং টু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এখানে যেটা হয় এটা আমাদের অনেকের আছে, এফডিআর, সঞ্চয়পত্র, কিংবা আপনার কোম্পানি থেকে যে ডিভিডেন্ডটা পান, ক্যাল বাংলাদেশে শেয়ার ইনভেস্টমেন্ট করে যদি কোনো ডিভিডেন্ড পেয়ে থাকে সেটা আপনি ক্যাপিটাল গেইনে দেখাবেন না, সেটা আপনি দেখাবেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো আপনার সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস কিংবা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ম্যাচিউর হয়ে যাওয়া, লাইফ ইন্স্যুরেন্সটা ম্যাচিউর হয়ে যাওয়ার পর ওরা একটা প্রফিট বা ইন্টারেস্ট দিয়ে থাকে, ওইটাও কিন্তু আপনার একইভাবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আপনাকে রিপোর্ট করতে হবে। আচ্ছা, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড থেকেও যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকেন সেটা এখানে দেখাতে হবে। তবে এখানে একটু বলে রাখি, ওয়েজ আর্নার্স বন্ড থেকে যদি যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটা কিন্তু আপনার কোথায় যাবে, সেটা ফুললি এক্সাম্পটেড ইনকাম, সেটা আগে আপনাকে আলাদা করে রিপোর্ট করতে হবে। এরপরে আসি লাস্টলি ইনকাম ফ্রম আদার সোর্স, এটা নিয়ে আমাদের একটু বলার আছে। কোনো আয় যদি অন্য কোনো খাতে না পড়ে তাহলে সেটা আমাদের রিপোর্ট করতে হবে ইনকাম ফ্রম আদার সোর্সে। এই যে সোশ্যাল মিডিয়া কয়েকদিন ধরে নিউজ ঘুরতেছে যে পরিমণি তার জন্মদিনে 26 ভরি গোল্ড, 28টা লেহেঙ্গা, অনেক কিছু পাইছে, তাই না? এখন আইন বলছে আপনি যে কোনো ধরনের গিফট যদি পেয়ে থাকেন, ডোনেশন পেয়ে থাকেন, অ্যাডভান্স পেয়ে থাকেন, এটা আপনার জন্য ইনকাম ফ্রম আদার সোর্স হয়ে যাবে। তাহলে এই পরিমণিকে কিন্তু সমস্ত এই গিফটের উপরে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে এখন আমরা বলি যে বাবা মার থেকে পাইলো কি সেটা ট্যাক্স দিতে হবে না। আয়কর আইনের 6 শিডিউল পার্ট 1 এ বলা হচ্ছে স্পেসিফিক কিছু গিফটকে অব্যাহতি দিয়েছে। সেটা কি? আপনার বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, এই 4 রিলেশনের একজন যদি আরেকজনকে কোনো গিফট দিয়ে থাকে তাইলে এটা ইনকাম ফ্রম আদার সোর্স হবে না, এটা অব্যাহতিপ্রাপ্ত আয় হবে। তবে কন্ডিশন আছে। কি কন্ডিশন? দাতা এবং গ্রহীতা দুজনের রিটার্নে এই দান প্রাপ্তি দেখাইতে হবে, দান প্রদান এবং দান প্রাপ্তি দেখাতে হবে। এটা আপনি দেখাবেন কোথায়? এটা আপনি দেখাবেন আপনার আইটি 10B পরিসম্পদ বিবরণী, স্টেটমেন্ট অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। ওইখানে গিয়ে যদি আপনি গিফট রিসিভ করেন তাহলে আপনার ফান্ড ফ্লো, ওই অর্থ বছরের ফান্ড ফ্লোতে ট্যাক্সেবল ইনকাম, এক্সাম্পটেড ইনকামের নিচে লেখা আছে এনি আদার ইনকাম অর রিসিপ্ট অর গিফট। সো যদি গিফট পেয়ে থাকেন সেটা আইটি 10B তে ফান্ড ফ্লোতে এনি আদার গিফট রিসিপ্ট দিয়ে দিবেন এবং এটা যতই সম্ভব আপনারা ডিটেলস লিখে দিবেন, কার কাছ থেকে পেয়েছেন, তার টিম কত এবং ব্যাংকিং চ্যানেলে পেলে ওই ট্রানজাকশন ডেট টাইম এটা আপনি লিখে দিতে পারেন। একইভাবে যদি যিনি আবার গিফট পেমেন্ট করছেন উনি আবার ওনার আইটি 10B তে ওনার যে টোটাল ফান্ড আউটফ্লো, ওনার এনুয়াল লাইফস্টাইল এক্সপেন্স আছে, এটা নিচে আছে ওনার এনি আদার পেমেন্ট, গিফট, ডোনেশন আছে, ওইখানে উনি আবার ক্লিয়ারলি লিখে দেবেন কাকে উনি গিফট দিয়েছেন, ওনার নাম, ওনার টিন এবং ব্যাংকিং চ্যানেলে গেলে সেটার একটা ডেসক্রিপশন দিবে। সো দাতা গ্রহীতা দুজনের রিটার্নে যদি গিফটটা প্রদর্শিত তাহলে এটা এক্সাম্পটেড ইনকাম হবে। আদারওয়াইজ এই ইনকাম গিফট যেটা আপনি দেখাচ্ছেন এটা যখন অডিটে পড়বে সেটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে অ্যাড করে দিবে। এন্ড ভেরি লাস্টলি হচ্ছে অনেক সময় আমরা দেখি যে আমাদের আত্মীয় স্বজন মানে বাবা মা, ভাই বোন বা হাজবেন্ড ওয়াইফের টাকা দেশের বাইরে থেকে আসছে। সো যিনি দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন ওনারা কিন্তু রিটার্ন নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে? আইন এখানে একটু ফ্লেক্সিবিলিটি দিয়েছে, বলছে এই 4 রিলেশনে কেউ যদি দেশের বাইরে থেকে টাকা পাঠায় সেটা যদি ব্যাংকিং চ্যানেলে আসে তাহলে এটাও অব্যাহতিপ্রাপ্ত হবে। সো এটা যদি
ইলিগাল চ্যানেলে আসে তাহলে সেটা কিন্তু অব্যাহতিপ্রাপ্ত আয় হবে না, এটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে আসতে হবে। সো আপনাকে কিন্তু রিটার্ন ফাইলিং এর সময় এই ধরনের কোনো কিছু থাকলে সেটাও আপনাকে ক্লিয়ারলি দেখাতে হবে। এরপরে আসি এডিশনাল হেড অফ ইনকাম। আপনারা দেখবেন নিচে অ্যাসেসমেন্টের নিচে আরো কিছু এডিশনাল হেড অফ ইনকাম দেওয়া আছে। আপনার পার্টনারশিপ ফার্ম অ্যাসোসিয়েশন থেকে ইনকাম আছে কিনা, দেশের বাইরে আপনার কোনো ইনকাম আছে কিনা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাইনর চাইল্ডের কিংবা স্পাউসের নামে অ্যাসেট আছে কিংবা ইনকাম আছে, কিন্তু ওনাদের আলাদা টিন নেই। আয়কর আইন বলছে মাইনর চিলড্রেন এবং স্পাউসের যদি টিন না থেকে থাকে তাহলে করদাতার রিটার্নের সাথে ওনার সম্পদ এবং আয় দুটোই প্রদর্শন করা যাবে। সো যদি থেকে থাকে তাহলে আপনি এডিশনাল হেড অফ ইনকামে টিকমার্ক দিবেন, ইনকাম আর্ন বাই স্পাউস অন মাইনর চাইল্ড। আর একটা বিষয় হচ্ছে আমাদের 2024 সালে সরকার পরিবর্তনের পরে ওই যে ব্ল্যাক মানি হোয়াইট করার যে অপশন ছিল, সে অপশন ফার্স্ট শিডিউলের যে অপশন ছিল সেটা উঠে গেছে। এখন আপনার যদি কোনো অপ্রদর্শিত সম্পদ থেকে থাকে, লেটস সে আপনার এফডি সঞ্চয়পত্র আছে 50 লাখ টাকা, কিন্তু আপনি এতদিন ধরে রিটার্ন এগুলি দেখান নাই, আপনি শুধু দেখায় আসছেন 30 লাখ টাকা আপনার কি আছে, অ্যাসেট আছে, নেট অ্যাসেট আছে, ব্রেকডাউন দেন, এই 20 লাখ টাকা আপনার অপ্রদর্শিত আছে, আপনি এখন এটা দেখাতে চান। এটা যদি গিফট বা এনি আদার এক্সামটেড ওয়েতে না এসে থাকে তাহলে এটাকে আপনাকে ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল দিতে হবে। আর এটা দিলে এই 20 লাখ টাকার উপর রেগুলার রেটে ট্যাক্স অ্যাড হয়ে যাবে। আর শুরুতে আমি বলেছিলাম ফুললি এক্সামটেড ইনকাম যদি থেকে থাকে আয়কর আইনের 6 শিডিউল অথবা এসআর লম্বা লিস্ট দেওয়া আছে, এখানে আমি কয়েকটা কমন আইটেম দেখিয়েছি, এই আইটেমের যদি ইনকাম থাকে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো যাই হোক, এর বাইরে হচ্ছে এটা নিয়ে আমি এখন আর না বলি। আমরা এই নিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট মেইন বেসিক আইনি আলোচনা শেষ করছি। এবার আমরা আমাদের দ্বিতীয় পার্টে আসছি, পার্সোনাল ট্যাক্স রিটার্ন ফাইলিং। সো পার্সোনাল ট্যাক্স রিটার্ন ফাইলিং এর জন্য শুরুতে ইউনিট প্রিপারেশন। আমাদের যেটা করতে হবে যে আমাদের রিটার্ন ফাইলিং এর জন্য জরুরি সমস্ত ডকুমেন্ট আমাদের কালেক্ট করতে হবে। সবার আগে আমাদের লাগবে 2023-24 ইনকাম ইয়ার, দ্যাট মিনস অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, মানে লাস্ট যে সাবমিটেড ট্যাক্স রিটার্ন স্যার, লাস্ট সাবমিটেড ট্যাক্স রিটার্নটা আমার লাগবে। কেন লাগবে? লাস্ট সাবমিটেড ট্যাক্স রিটার্নে আমার লাস্ট ইয়ারে নেট অ্যাসেট কত ছিল সেটা আছে, ওইখানে আমার কোনো রিফান্ড আছে কিনা, লস ক্যারি ফরওয়ার্ড আছে কিনা, আগে আমি কোন কোন খাতে অ্যাসেট দেখিয়েছি, আমার লাইফস্টাইল এক্সপেন্সেস কেমন ছিল, ইনকামের কি কাজ ছিল, এটার একটা কিন্তু আমরা আইডিয়া পাবো। ওইখান থেকে যে ইনফরমেশন আমাদের 100% লাগবে সেটা হচ্ছে লাস্ট ইয়ারের শেষে নেট অ্যাসেটের ভ্যালু কত। তো এটা আমার লাগবে, এটার জন্য আমার সবার আগে লাগবে লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন। আর অনলাইন রিটার্ন ফাইল করতে হলে আমাদের কিন্তু অবশ্যই অনলাইনে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। এরপরে হচ্ছে যার যা যা ইনকাম, ইনভেস্টমেন্ট, লাইবিলিটিস, এক্সপেন্সেস ওই রিলেটেড উনি ডকুমেন্টেশন গুলি কালেক্ট করবে। পিরিয়ড কবে? 2024-এর 1 জুলাই থেকে 2025-এর 23 জুন। এই সময় স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, আপনার ইনকাম ফ্রম বিজনেস থাকলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অডিট রিপোর্ট যদি থেকে থাকে তাইলে সেটা নিবেন। আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে, লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, সেভিং সার্টিফিকেট, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট অথবা প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশনের জন্য আলাদা করে সার্টিফিকেট দেওয়া থাকে, এগুলি আপনি নেবেন। যদি আপনার কোনো লোন থাকে 30 জুন 2025-এ একটা লোন সার্টিফিকেট নেবেন। লোন সার্টিফিকেটে কয়েকটা জিনিস যেন ক্লিয়ারলি মেনশন করা থাকে। এক হচ্ছে ডিউরিং দি পিরিয়ড আপনি ইন্টারেস্ট কতখানি পেমেন্ট করছেন, আর 30 জুন তারিখে আপনার লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কত সেটা আপনার কিন্তু লাগবে। খেয়াল রাখবেন, আপনার যদি প্রোপ্রাইটরশিপ বিজনেস ব্যবসা হয় এবং লোনটা ব্যবসায়ের নামে যায় থাকে, তাহলে কিন্তু এই লোনটা আপনার নিজের লাইবিলিটিতে দেখাবেন না। এটা যখন আপনার বিজনেসের অ্যাকাউন্টসটা করবেন, বিজনেসের টোটাল অ্যাসেট থেকে বিজনেসের এই লোনটা আপনি বাদ দিবেন। আর যদি নিজের পার্সোনাল নামে হয় তাহলে নিজের পার্সোনাল এই যে লাইবিলিটিস এর আন্ডারে আপনারা দেখাবেন। সো একটা আরেক জায়গায় আপনি রিপোর্ট করবেন না। একইভাবে যদি আপনার হাউস প্রপার্টি ইনকাম থেকে থাকে, উচিত হচ্ছে যাদের রেন্টাল ইনকাম আছে ওনারা একটা ডেডিকেটেড ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করবো। এখানে ওনাদের ভাড়াটিয়ারা যদিও ব্যাংকিং চ্যানেলে না দেয়, উনি নিজ দায়িত্বে সমস্ত ভাড়ার টাকা ওইখানে জমা দিবে এবং বছর শেষে ওই ব্যাংক স্টেটমেন্টটা নিবে। আপনি জমা দিয়ে সাথে সাথে তুলে নেন, ডাজন্ট ম্যাটার, বাট একটা ব্যাংক স্টেটমেন্ট মেনটেন করাটা উচিত। আর ভাড়ার যদি বিল ভাউচার থেকে থাকে সেটা নিবেন। এবং অডিটে পড়লে ট্যাক্স অফিস দেখতে চায় যে আপনি যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স ক্লেম করেছেন সেটা আসলে খরচ হয়েছে কিনা। সো আপনার যা যা অ্যানুয়াল রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর এক্সপেন্স আছে সেগুলির বিল ভাউচারও আপনাকে কিন্তু আসলে প্রিজার্ভ করতে হবে এবং রাখতে হবে, আদারওয়াইজ ট্যাক্স অডিটের সময় আপনার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স ডিসঅ্যালাউ হতে পারে।
আর আপনার অর্থ বছরে যদি কোনো উৎসে কর কর্তন অথবা নিজ থেকে ট্যাক্স পেমেন্টের ডকুমেন্ট থাকে সেগুলি নিবেন। যাদের ইম্পোর্ট বা এক্সপোর্ট আছে তাদের বিল অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট নিবেন। ব্যাংক থেকে ব্যাংক ওই ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট গুলি নিবেন। তো এই সমস্ত ডকুমেন্ট আপনাদের লাগবে, যার জন্য যেটা আসলে অ্যাপ্লিকেবল সেই অ্যাপ্লিকেবল গুলি নিবে। হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করলে ওই দলিলগুলিও কিন্তু নিবে। সো এই যে ইন্ডিভিজুয়ালের এবার রিটার্ন ফাইলিং এর ইস্যুটা আসি। ইন্ডিভিজুয়ালের রিটার্ন ফাইলিং এর জন্য এনবিআর একটা স্পেশাল অর্ডার দিয়েছে। স্পেশাল অর্ডারে বলছে এখন সবাইকে অনলাইন রিটার্ন ফাইল করতে হবে, তবে একটা এক্সেপশন দিয়েছে। এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে করদাতা যদি সিনিয়র সিটিজেন হয়, দ্যাট মিনস এইজ অ্যাবভ 65 হয়, অথবা উনি ফিজিক্যালি ডিসেবল হয়, অথবা উনি বাংলাদেশের বাইরে থেকে থাকেন, অথবা উনি যদি একজন ডিকেস পার্সনের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হয়, অথবা একজন ফরেনার হয়, সেক্ষেত্রে ওনাদের অনলাইন রিটার্ন ফাইলিং ম্যান্ডেটরি না। এই 5 ক্যাটাগরির করদাতা ছাড়া যত করদাতা আছে সবাই কিন্তু অনলাইন রিটার্ন ম্যান্ডেটরি। সো এবার আমরা একটু অনলাইন রিটার্ন ফাইলিং নিয়ে যদি বলি, অনলাইন রিটার্ন ফাইলিং এর প্রথম শর্ত হচ্ছে আপনাকে অনলাইন ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। এই জন্য আপনার একটা নিজের এনআইডি দিয়ে ভেরিফাইড ফোন নাম্বার থাকা লাগবে। তো আপনার যে এই মুহূর্তে ফোন নাম্বার এটা এনআইডি দিয়ে রেজিস্টার্ড কিনা এটা আপনি চেক করতে পারেন। *16001#, তারপর এনআইডি লাস্ট 46 টাইপ করে দিলে ও ফিরতি মেসেজে বলবে আপনার এই নাম্বার এনআইডি দিয়ে রেজিস্টার্ড কিনা। সো আপনার এনআইডি দিয়ে রেজিস্টার্ড যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি রিটার্নের ইউজার আইডি ক্রিয়েট করবেন। ইউজার আইডি ক্রিয়েট করার জন্য আপনাকে ভিজিট করতে হবে etaxnbr.gov.bd। এখানে ভিজিট করার পরে ও সাথে সাথে আপনাকে বলবে যে আপনি রেজিস্টার্ড কিনা। আপনি যদি বলেন যে আই এম নট রেজিস্টার্ড, তাহলে ও আপনারে কি করবে, ও আপনাকে রেজিস্ট্রেশনের জন্য বলবে যে আপনার 3 নাম্বার টাইপ করতে এবং আপনার ওই যে এনআইডি রেজিস্টার্ড ফোন নাম্বার ওই নাম্বারটা টাইপ করতে বলবে। এরপরে ক্যাপচা টাইপ করে ভেরিফাইতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড নাম্বার একটা ওটিপি পাঠাবে। সো ওই ওটিপিটা পাওয়ার পরে আপনি কি করবেন, আপনার ওই ওটিপিটা এবং একটা পাসওয়ার্ড সেভ করবেন। পাসওয়ার্ডটা আবার রিটাইপ করে লগ ইনে দিলে, সাইন ইনে দিলে আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে। ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি আপনার টিনটা টাইপ করবেন, আপনার পাসওয়ার্ড টাইপ করবেন, করে ক্যাপচা দিয়ে সাইন ইনে ক্লিক করলে আপনাকে কিন্তু আপনার ই রিটার্নের পোর্টালে বেসিক্যালি লগ ইন করাবে সিস্টেম। সো আপনার ই রিটার্ন ফাইলিং এর এখানে কিন্তু আপনি অলরেডি ইউজার ম্যানুয়াল পাবেন, এখানে ট্যাক্স সার্টিফিকেট ম্যানুয়াল এবং কিছু কমন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের গাইডলাইন পাবেন। অলরেডি এই সমস্ত জিনিসগুলি কিন্তু দেয়া আছে, আমরা আসলে পড়ি না দেখি এগুলি দেখতে পাই না, এখানে আছে। ইনফ্যাক্ট এই এনবিআর রিটার্ন পোর্টালের একটা কাস্টমার কেয়ারও আছে, যদিও সেটা খুব একটা সাফিসিয়েন্ট না, তারপরেও আছে। আপনারা চাইলে আপনাদের কোনো কোয়েরির জন্য ওখানে আপনারা ফোন দিতে পারেন। সো ফাইনালি ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার টিন, আপনার পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে সাইন ইন করার পরে আপনাকে সিস্টেম এরকম একটা উইন্ডো দেখাবে। তো এই সিস্টেমের এই উইন্ডোতে খেয়াল করবেন, আপনাকে দেখাচ্ছে যে আপনার দুটো অপশন, আপনার নিজের নাম দেখাবে এবং ডান দিকে ড্রপ ডাউনে ও অ্যাসেসমেন্ট ইয়ারটা দেখাবে। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে অ্যাসেসমেন্ট ইয়ারের এখানে ড্রপ ডাউনে দুটো ইয়ার দেওয়া আছে, একটা হচ্ছে 24-25 এবং 25-26। আমরা এই মুহূর্তে রিটার্নটা ফাইল করব 25-26 ইনকাম ইয়ারের জন্য। কোন বছরের জন্য? 25-26। খেয়াল করবেন এটা কিন্তু বাই ডিফল্ট আসবে। সো আপনি 25-26 এর রিটার্নটা সিলেক্ট করার পরে আপনাকে বেসিক্যালি হচ্ছে রিটার্ন ফাইল যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি সাবমিশনের নিচে যে রেগুলার ই রিটার্ন আছে, রেগুলার ই রিটার্নে আপনাকে ক্লিক করতে হবে রিটার্ন ফাইলিং এর জন্য। ওকে, আর রিটার্ন ফাইলিং এর জন্য রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে আপনি তো ওইখান থেকে রিটার্নটা ফাইল করবেন। রিটার্নটা ফাইল করার পরে সমস্ত ইনফরমেশন আপনি দিবেন। সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনার সিস্টেম আপনাকে বলবে আপনার টোটাল ট্যাক্স কত। তো আপনার যে ট্যাক্সটা আছে এই ট্যাক্সটা কিন্তু সিস্টেম অটোমেটিক নিবে না, এই ট্যাক্সটা আপনাকে ক্লেম করতে হবে। এই ক্লেম করার জন্য ট্যাক্স পেমেন্টের যে ইয়েটা আছে, পেজটা আছে, ট্যাক্স পেমেন্টের পেজ থেকে আপডেট সোর্স ট্যাক্স ইআইটি রেগুলার ট্যাক্সের একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনাকে আবার নিয়ে আসবে এই রিটার্ন লেজারের অপশন। এই রিটার্ন লেজারের অপশন থেকে আপনি যদি উচ্চ কর কর্তন আপডেট করতে চান ক্লেম সোর্স ট্যাক্সে ক্লিক করতে হবে। গাড়ির এআইটি যেটা আছে সেটা আপডেট করার জন্য ক্লেম এআইটি তে আপনাকে ক্লিক করতে হবে। আপনি লাস্ট ইয়ারে অ্যাক্সেস ট্যাক্স যদি এই বছর হচ্ছে
অ্যাডজাস্ট করতে চান তাহলে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স পেমেন্টে দিতে হবে। সবকিছু আপনার এন্ট্রি দেওয়ার পরে ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাসটা আপনি দেখবেন যে ঠিকঠাক মতো ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা। আপডেট হয়ে গেলে আপনি আপনার ই রিটার্নে আবার ব্যাক করবেন। এই ই গ্লেজারের নিচে আপনার ব্যাক টু ই রিটার্ন আছে, সেখানে আপনি ব্যাক করে এই রিটার্নটা আপনি বেসিক্যালি ইয়ে করতে পারেন, টিডিএস ক্লেম করে ফেলতে পারেন। সো টিডিএসটা আপডেট হয়ে যাওয়ার পরে আপনার রিটার্ন ভিউটা দেখবেন। রিটার্ন ভিউ দেখে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি রিটার্নটা সাবমিট করে দিবেন। রিটার্ন সাবমিশনের আগে সিস্টেম আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি আসলে রিটার্নটা সাবমিট করতে চাচ্ছেন কিনা। ওর ওয়ার্নিং আপনি অ্যাকসেপ্ট করলে ও কংগ্রেচুলেশন বলে রিটার্নটা সাবমিট করে দিবে। রিটার্ন সাবমিশনের পরে আপনি চাইলে আপনার রিটার্নের অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট আপনার মতো করে আপনি নিয়ে নিতে পারবেন। সো ফার্স্ট স্টেপ হচ্ছে রিটার্ন সাবমিশন, তারপরে আপনি আপনার রিটার্ন সাবমিট হয়ে গেলে অ্যাকনোলেজমেন্ট নেওয়ার জন্য এই ট্যাক্স রেকর্ডের আন্ডারে অ্যাকনোলেজমেন্ট অথবা এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করে আপনি আপনার যা যা দরকার সেটা আপনি নিয়ে দেবেন। এখন মজার বিষয় হচ্ছে কেউ যদি পেপার রিটার্নও সাবমিট করে উনি কিন্তু সার্টিফিকেটটা ট্যাক্স অফিস থেকে না এনে উনি কিন্তু এই অনলাইনে ইউজার আইডি ক্রিয়েট করে এক্সপ্রেস সার্টিফিকেটের জন্য উনি কিন্তু আবেদন করতে পারেন। আর এইবার আমি আপনাদেরকে বলবো যাদের আসলে সুযোগ আছে সবাই অনলাইন রিটার্ন ফাইল করাটাই ওয়াইজ হবে, কারণ এখন যেহেতু এটাই ট্রেন্ড এবং ম্যাক্সিমাম রিটার্ন অনলাইনে হবে, সো বেটার হচ্ছে আমাদের অনলাইন রিটার্ন ফাইল করা। তো যাই হোক, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা ভেরি কুইকলি একটা পার্সোনাল ট্যাক্সের ইয়ে দেখাবো, কি বলে আপনাদেরকে একটা কেস দেখাবো, কেস থেকে কিভাবে রিটার্নটা ফাইল করতে হয় সেটা আবার দেখাবো। আচ্ছা, আমাকে একটু টাইম অ্যালাউ করবেন। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? Can you hear me? Okay. জি শুনতে পাচ্ছি থ্যাংক ইউ। ওকে, গ্রেট। আমি একটু ফাস্ট বলছি যেহেতু আমাদের ধরেন টাইমের একটা লিমিটেশন আছে। আমি হাফ অ্যান আওয়ার অলরেডি লেট করেছি, সো দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট বলছি। ভাইয়া আমি আপনাদেরকে quickly একটা case দেখায় এবং তারপর পরে কিভাবে অনলাইন রিটার্নটা আমরা ফাইল করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। জি বলুন। জি শুনতে পাচ্ছি আপনাকে। জি বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া কথা কেটে কেটে আসতেছে। লাইট শোনা দেখা যাচ্ছে? যাচ্ছে।
আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? Am I audible? এখন জি ভাইয়া মোমেন ভাই keep going ahead. সবাইকে একটু আনমিউট করতে বলবো kindly. Am I audible? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি হ্যাঁ ভাই keep going ahead. এখন ক্লিয়ার, এখন মোমেন ক্লিয়ার। ভাই, আমি একটু গেস্টদেরকে বলবো একটু আনমিউট করতে kindly. আমাকে শুনতে পাচ্ছেন? জি মোমেন ক্লিয়ার, শোনা ক্লিয়ার। যাচ্ছে, Can you hear me? go ahead. Anyone? বলতে পারেন। হ্যাঁ প্রেজেন্ট করেন মোমেন ভাই। জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি মোমেন ভাই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। দাঁড়ান। জি ভাই। হ্যাঁ। I'm taking a bit of time. জি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, জি ঠিক আছে। আমি একটা স্ক্রিন আচ্ছা, আমি অন্য উইন্ডো যাচ্ছি। আমি আমার অন্য একটা উইন্ডো দেখাবো এখন আপনাদেরকে। স্টপ শেয়ারিং। একটু টাইম নিবে অন্য উইন্ডোটা। আমি টাইমটা শেয়ার হওয়ার আগে একটু বলছি। তো অনলাইন রিটার্ন ফাইলিং এর জন্য আমি বলছি যে আমাদেরকে আমাদের লাস্ট ইয়ারের যে রিটার্নটা আছে, আমাদের লাস্ট ইয়ারের রিটার্ন আমাদের কালেক্ট করতে হবে। সেই সাথে হচ্ছে অর্থ বছরে আমাদের যে খাততে ইনকাম আছে, সমস্ত খাতের ইনকামের আমাদের ডকুমেন্টগুলি কালেক্ট করতে হবে। লেটস সে আপনার যদি স্যালারি ইনকাম থেকে থাকে তাহলে আপনাকে স্যালারি সার্টিফিকেট নিতে হবে। হচ্ছে আমাদের অনেক প্রতিষ্ঠানের রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে। আমাদের যাদের প্রতিষ্ঠানের রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে, আমাদের যেটা করতে হবে ওই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের একটা আলাদা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটাও আমাদেরকে কিন্তু আসলে কালেক্ট করতে হবে। সো এই সব কিছু কিন্তু যদি আপনার কাছে থাকে তাইলে আপনি আপনার রিটার্নটা বেসিক্যালি ফাইল করতে পারবেন। আচ্ছা, আমাকে বলবেন যে আপনারা আমার স্ক্রিনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিনা, কেসটা দেখতে পাচ্ছেন কিনা, রেগুলার রিটার্ন ফাইলিং কেস। না দেখা যাচ্ছে না, আগের স্ক্রিনটাই রয়ে গেছে এখন। এখন আসছে কিনা রেগুলার রিটার্ন ফাইলিং কেস? না এটা হচ্ছে কেস অন প্র্যাকটিক্যাল ট্যাক্স রিটার্ন। জি, ও আগেরটাই রয়ে গেছে। এটা জি একটা জি বড় ধরনের লিমিটেশন। আচ্ছা, আমার মনে হয় আমাদের যেহেতু টাইম কনস্ট্রেন্ট আছে, আমি ওটা মুখেই বলি আপনাদেরকে। হ্যাঁ, সো ওকে ফাইন। আপনারা আমার নেক্সট স্লাইডটা দেখতে পাচ্ছেন? রেগুলার রিটার্ন নট ইয়েট। অ্যাসেসমেন্ট ইন। না দেখা যাচ্ছে না, জি, দেখা যাচ্ছে না। নট ইয়েট। ভাই একটু মানে স্টপ শেয়ার করে আবার একটু শেয়ার দিবেন। স্টপ শেয়ারিং দিয়েছি আমি। আই ডোন্ট নো প্রবলেমটা কোথায়। হ্যাঁ, আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল কেস অন পার্সোনাল ট্যাক্স পেজটা দেখাচ্ছে এখনো। ওকে, উইন্ডো। আচ্ছা, আমি একটু ফাস্ট যাই কেসটা না দেখে। আমাকে একটু বলবেন রেগুলার রিটার্ন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন এন্ড হেডস অফ ইনকাম দেখা যায় কিনা? কিছুই দেখা যাচ্ছে না না, দেখা আপনার যাচ্ছে না। আগেরটাই রয়ে গেছে। This is very challenging. So জি শেয়ার হচ্ছে না।
হ্যাঁ, আমি আমার এন্ড থেকে শেয়ার দিয়ে দিচ্ছি, আপনি চাইলে শুরু করতে পারেন। ওকে ফাইন, আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। আপনি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার দেন। জি ভাই আসছে, এখন আসছে। আসছে? ভাই জি, একটু জি ভাই। জুম করেন। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আসলে থাকুক। এডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন? রেগুলারি রিটার্ন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন এন্ড হেডস অফ ইনকাম। জি ভাই। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে সো আমি কিন্তু আর একটু কেজে জুম করেন যাচ্ছি না ভাই। যেহেতু, আচ্ছা জুম ভাইয়া আরেকটি করতে গেলে সাম ইস্যু, এটাই ধরেন অ্যাট ম্যাক্স উই ক্যান ডু, ঠিক আছে? ক্লিয়ার। আপাতত আমি আচ্ছা সো আমি আসলে আমাদের টেকনিক্যাল ইস্যুর জন্য কেসটা দেখাতে পারছি না, আমি মুখে মুখে বলি। লেটস সে মিস্টার শাকিল, ওনার হচ্ছে 24-25 অর্থ বছরে স্যালারির ইনকাম আছে, উনার 8080 স্কয়ার ফিটের একটা হাউস প্রপার্টি আছে, যেখানে একটা ফ্লোরে উনি নিজে থাকছেন এবং বাকি 3টা ফ্লোর উনি ভাড়া দিচ্ছেন। উনার হচ্ছে 120 ডেসিমাল ল্যান্ডে উনি হচ্ছে দান প্রডিউস করে সেই দান 1 লাখ টাকায় বিক্রি করছেন, উনি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করছেন না। এছাড়া উনি লক্ষ্মীপুরে 50 ডেসিমাল ল্যান্ড উনি বিক্রি করে রেজিস্ট্রি দিয়েছে ছাপাকপলা দলিল মূল্যে 2,80,00,000, এবং সেখানে হচ্ছে উচ্চ করকর্তন আছে 11 লাখ টাকা, এবং উনার লিস্টেড কোম্পানির শেয়ার সেল করে উনার কিছু ক্যাপিটাল গেইন আছে। এছাড়া উনার এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম আছে, উনার কোনো ফুললি এক্সাম্পটেড ইনকাম নাই। এই ছিল উনার আসলে ইনকামের ইনফরমেশন। সো আমরা শাকিল সাহেবের জন্য রিটার্নটা ফাইল করতে যাচ্ছি। সো আমি বলছি যদি মানে এখন যেটা আছে রিটার্ন ফাইলিং এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা রেগুলার রিটার্ন, এই যে একটু সাবমিশনের আন্ডারে যে রেগুলার রিটার্ন যেটা আছে, রেগুলার রিটার্ন আমরা ক্লিক করতে হবে। সো রেগুলার রিটার্নে ক্লিক করলে আমাদেরকে বাই ডিফল্ট এই অ্যাসেসমেন্ট ইনফরমেশন দেখাবে। আপনি মেক শিওর করবেন অ্যাসেসমেন্ট ইয়ার এটা 25-26 আছে কিনা। সো অ্যাসেসমেন্ট ইয়ার থাকলে এবার আপনি সিলেক্ট করে দেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট হলে রেসিডেন্ট, ফুললি এক্সাম্পটেড ইনকাম আছে কিনা, উনার তো ধরেন নাই, উনি নো দিবে। বলা হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, আছে, ইয়েস। তো কোন কোন খাতে আছে, আপনার যেই যেই খাত আপনার জন্য আছে আপনি ওই খাতগুলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি দিবেন সেভ এন্ড কন্টিনিউ, সবগুলি সিলেক্ট করার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। মজার বিষয় হচ্ছে আপনি অনলাইনে এই প্রতিবার হচ্ছে কাজ করে করে সেভ করে আপনি চলে যেতে পারেন। সো আমরা এখন এই কাজ করে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আবার যদি লগ আউট করে দেয় একটু পরে আমাদেরকে আবার এখান থেকে শুরু করতে দিবে। আচ্ছা, সেকেন্ড সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে সিস্টেম অটোমেটিক্যালি নেক্সট পেজ দেখাবে, সেটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন এন্ড আইটি 10B রিকোয়ারমেন্ট। শুরুতে আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কোন সিটি কর্পোরেশনে আছেন, আপনার লোকেশন কি, লোকেশনটা আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। এরপরে জিজ্ঞেস করছে আপনি ট্যাক্স রিবেট নিতে চান কিনা, আপনি যদি নিতে চান তাহলে ইয়েস ক্লিক করবেন, আর যদি না নিতে চান সেক্ষেত্রে নো। তো আমাদের করদাতা ওনা হচ্ছে ওই অর্থ বছরের সঞ্চয়পত্র কিনেছে নতুন করে 7 লাখ, ডিপিএস আছে, ওনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগ আছে, তো উনি অবশ্যই ট্যাক্স রিবেট নিতে চান। উনি ইয়েস ক্লিক করলে ওনাকে ট্যাক্স রিবেটের ফর্মটা দেখাবে, আর যদি উনি নো ক্লিক করে তাহলে ওনাকে কিন্তু ট্যাক্স রিবেটের ফর্মটা দেখাবে না। সো এটা কিন্তু খুব ভাইটাল একটা ইস্যু। তারপরে আসি ভলেন্টারিলি ডিসক্লোজার অফ ইনকাম, উনি দেখাতে চায় কিনা, এটা যার জন্য অ্যাপ্লিকেবল উনি দেখাবেন, না হলে তো নাই। এরপরে আসবো আইটি 10B রিকোয়ারমেন্টস। আইটি 10B রিকোয়ারমেন্টস শুরুতে জিজ্ঞেস করবে গ্রস ওয়েলথ 50 লাখ কিনা, আপনি যদি বলেন না, গাড়ি আছে কিনা, নাই, দেশের বাইরে সম্পদ আছে কিনা, নাই, কোম্পানির শেয়ার হোল্ডার কিনা, নো, আপনার সিটি কর্পোরেশনের হাউস প্রপার্টি আছে কিনা, নাই, তাইলে ও বলবে, আপনি সবগুলিতে যদি বলেন নো 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 নো, তাহলে ও বলবে আপনার সম্পদের বিবরণী, ডিটেল বিবরণী দেওয়ার প্রয়োজন নাই, স্টিল দো আপনি সম্পদের বিবরণী দিতে চান কিনা। আপনি যদি বলেন ইয়েস, তাইলে ও আপনাকে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস এর ডিটেল ফর্মটা দেখাবে। আর আপনি যদি বলেন যে না, আপনি সম্পদের ডিটেল বিবরণী দিতে চান না, তাহলেও আপনাকে জিজ্ঞেস করবে 30 জুন 2025 তারিখে নেট ওয়েলথের ভ্যালু কত। সো নেট ওয়েলথ কিভাবে বের করতে হয় এটা আমরা জানি, লাস্ট ইয়ারের নেট ওয়েলথ প্লাস এই বছরের গ্রস ইনকাম মাইনাস এই বছরের গ্রস এক্সপেন্স, মানে গ্রস ইনকাম থেকে গ্রস এক্সপেন্স বাদ দিলে আমরা কি পাবো, সেভিংস। সো লাস্ট ইয়ারের ওয়েলথের সাথে এই বছরের সেভিং যোগ করলে আমরা পাবো 30 জুন 2025 এর নেট ওয়েলথ। সো আপনার যদি আইটি 10B রিকোয়ারমেন্ট না থাকে, মানে আপনার অ্যাসেট যদি 50 লাখের কম হয়, গাড়ি না থাকে, হাউস প্রপার্টি না থেকে থাকে, আপনি চাইলে আপনার সম্পদের ডিটেল ব্রেকডাউন না নিয়ে দিয়ে আপনি গ্রস অ্যাসেটটা
এখানে রিপোর্ট করতে পারেন। ধরেন রহমান সাহেবের লাস্ট ইয়ারের নেট ওয়েলথ ছিল 30 জুন 2024 নেট ওয়েলথ ছিল 32 লাখ। এই অর্থ বছরে ওনার গ্রস ইনকাম হলো 12 লাখ টাকা, আর ওনার গ্রস এক্সপেন্স হলো 8 লাখ টাকা। তাহলে ওনার সেভিংস কত? 4 লাখ। তাহলে 30 জুন 2025 ওনার নেট ওয়েলথ কত হবে? 32 প্লাস 8 36 লাখ। আর যদি ওনার মানে এই কন্ডিশন গুলি সবগুলি উনি কোয়ালিফাই করে, লাইক ওনার অ্যাসেট 50 লাখের বেশি হয়, গাড়ি থাকে, তাহলে তো ওনার জন্য অটোমেটিক আসবে। সো ওনার যেমন 50 লাখের বেশি অ্যাসেট, গাড়ি আছে, ওনার হাউস প্রপার্টি আছে। ও জিজ্ঞেস করছে হাউস প্রপার্টি কত স্কোয়ার ফিট? ওনার হাউস প্রপার্টি 8080 স্কোয়ার ফিট। এই সমস্ত ইনফরমেশন সিলেক্ট করার পরে আমরা দিব সেভ এন্ড কন্টিনিউ। মনে রাখবেন এই 2 পেজ যদি ঠিকঠাক মতো আপনি ফিল আপ করতে পারেন, আপনার রিটার্নে কিন্তু 50% কাজ শেষ। কারণ আপনার এই পুরো রিটার্নটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ইনফরমেশন সিলেক্ট করছেন তার উপরে। আপনি যদি এখানে ঠিক মতো আপনার ইনফরমেশন গুলি সিলেক্ট না করতে পারেন, তাহলে আপনার জন্য কাস্টমাইজ রিটার্নের ফর্ম সিস্টেম দেখাবে না। ওকে, সো আমরা এগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমি একটু আগে যেটা বলছিলাম, আপনার জন্য যদি সবগুলি না হয়, তাহলে ও সিস্টেম বলবে আপনার আইটিএমবি দেওয়ার প্রয়োজন না, আপনার গ্রস ওয়েলথ কত, আপনি গ্রস ওয়েলথটা ডিক্লেয়ার করে দিতে পারেন। আচ্ছা, তারপরটা আসি আমরা। সো আমরা সবগুলি দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে ও আমরা যেই হেডের ইনকাম দিয়েছি ওই হেডের ইনকাম গুলি আমাদেরকে দেখাচ্ছে। শুরুতে আসছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। সো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এগুলো একদম খুব সিম্পল একটা জিনিস। আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের আন্ডারে এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিবেন আপনার এমপ্লয়মেন্টের টাইপ কি। আপনি যদি গভর্নমেন্ট হন তাহলে গভর্নমেন্ট, যদি আদার দেন গভর্নমেন্ট হন, প্রাইভেট হন তাহলে আপনি প্রাইভেট দিবেন। দেওয়ার পরে আপনি প্রাইভেট সিলেক্ট করার পরে আপনার অর্গানাইজেশনের নাম, ডেজিগনেশন এবং আপনার স্যালারি সার্টিফিকেট দেখে আপনার যে টোটাল স্যালারি পার্টিকুলার্স গুলি আছে সবগুলি আপনি এখানে জাস্ট টাইপ করবেন। টাইপ করে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আপনি স্যালারি সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে সিস্টেম আপনাকে অটোমেটিক এমপ্লয়মেন্ট সামারি দিবে। সো আপনার কাজ হবে আপনার স্যালারির ইনফরমেশন গুলি ইনপুট দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেয়া, দিলে সিস্টেমই আপনাকে এমপ্লয়মেন্ট সামারি করে দিবে। আপনি যদি অর্থ বছরে একাধিক প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে অ্যাড এমপ্লয়মেন্টে ক্লিক করে আপনার দ্বিতীয় এমপ্লয়ারের নাম এবং ওইখান থেকে যে স্যালারি বেনিফিট পেয়েছেন সেটা আপনি দিতে পারেন। সো সব ঠিকঠাক থাকলে আপনি দিবেন সেভ এন্ড কন্টিনিউ। দেওয়ার পরে আপনি চলে যাবেন নেক্সট হেডে, দ্যাট ইজ ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। সো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসার পরে আপনাকে ও প্রথমে অ্যাসেট টাইপ কি সেটা মেনশন করতে বলবে। আপনার যদি সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র। আপনার যদি এফডিআর এর ইন্টারেস্ট থাকে অথবা আদার্স ইন্টারেস্ট থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন ইন্টারেস্ট এন্ড প্রফিট। লেটস আমরা প্রথমে সিলেক্ট করলাম আমাদের ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সঞ্চয়পত্র। হ্যাঁ, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, এটা দেওয়ার পরে ও আমাদেরকে বলবে যে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার কত, এটার ইস্যু ডেট কত, কত টাকার সঞ্চয়পত্র, ওই অর্থ বছরে আমরা ইন্টারেস্ট কত পেয়েছি, টিডিএস কত আছে, এটা এনক্যাশ হয়েছে কিনা। একটা দেওয়ার পরে আপনি অ্যাড ক্লিক করবেন। অ্যাড ক্লিক করার পরে আরেকটা ব্ল্যাঙ্ক ফর্ম দিবে। দেওয়ার পরে আপনার যে বাকি যে সঞ্চয়পত্রগুলি আছে এগুলি আপনি দিবেন। সবগুলি সঞ্চয়পত্রের ইনফরমেশন দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এইখানে এই সঞ্চয়পত্রে একবার ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং টিডিএস দিলে আপনার পরবর্তীতে আপনি যখন আইটি10B-টা করবেন এবং আপনার সঞ্চয়পত্রের এই টিডিএসটা ক্লেম করবেন, ওইখানে আপনি সিনক্রোনাইজ করতে পারবেন। এটা একটা অনলাইনের ভালো ফিচার্স যে বারবার এক ইনফরমেশন এখন দিতে হয় না। সো সঞ্চয়পত্র দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আপনার এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে আরেকটা অ্যাসেট হচ্ছে এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম। সো আরেকটা ইনকাম অ্যাসেট অ্যাড করার জন্য আমাদের আবার এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে আবার অ্যাড অ্যানাদার টাইপে আমাদের ক্লিক করতে হবে। অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করলে ও আমাকে আবার বলবে যে সেকেন্ড টাইপটাকে আমরা একটা দিলাম সঞ্চয়পত্র, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলাম, দিয়ে অ্যাড অ্যানাদার টাইপ দিলাম। তারপরে ও আমাকে আবার বলছে এটার টাইপ কি, আমরা দিব এবার ইন্টারেস্ট প্রফিট। সো ইন্টারেস্ট প্রফিট দেওয়ার পরে আমাদের একটু লিখতে হবে কোন ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ কি, কোন ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার কত, গ্রস ইন্টারেস্ট কত পেয়েছি আমরা, এখানে আমাদের টিডিএস কত। হ্যাঁ, দিয়ে এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। আপনার যদি একাধিক এফডিআর হয় অ্যাড দিয়ে একাধিক এফডিআর ইনফরমেশন গুলি আপনি দিবেন। তারপরে আসি আমরা ইনকাম ফ্রম রেন্ট। সো এই ভদ্রলোকের হচ্ছে দু ধরনের রেন্টাল ইনকাম ছিল, একটা হচ্ছে হাউস প্রপার্টি আর একটা হচ্ছে ওনার এগ্রিকালচার ল্যান্ডের থেকে উনি লিজ পেয়েছেন। সো হাউস প্রপার্টি রেন্টাল ইনকামের জন্য উনি সিলেক্ট করবে প্রথম হচ্ছে প্রপার্টির আন্ডারে হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি দেওয়ার পরে সিস্টেম জিজ্ঞাসা করবে যে হাউস প্রপার্টির অ্যাড্রেস কত, এটা সিটি কর্পোরেশন নাকি না,
ওই উনার টোটাল হাউস প্রপার্টির কতখানি সেলফ অকুপাইড, কতখানি রেন্টেড হলে সেটা কি রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল পারপাস, এবং সেটা অ্যানুয়াল রেন্ট কত সেটা দেখাবে। এই একদিকে দিবেন অ্যানুয়াল রেন্ট, অন্যদিকে সিস্টেম আপনার এই রেন্ট আপনি যেটা দিচ্ছেন ওইটা অনুযায়ী আপনার রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিলে 25% রিপেয়ার এক্সপেন্স দেখাবে, আর কমার্শিয়াল পারপাসে দিলেও 30% দেখাবে। দেন আর কিভাবে মিউনিসিপাল লোকাল ট্যাক্স, এটা বাই ডিফল্ট আসবে না, আপনার যতখানি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনি মিউনিসিপাল ট্যাক্স দিচ্ছেন সেটা আপনি দেখাবেন। হাউস প্রপার্টির কোনো ইন্টারেস্ট থাকলে সেটাও আপনি এখানে কিন্তু দেখাতে পারেন, প্রি রেন্টাল ইন্টারেস্ট ইনকাম বা আদার্স ইন্টারেস্ট ইনকাম আপনি যদি দেখাতে চান দিবেন। দিয়ে আপনি সবকিছু ইনফরমেশন দেওয়ার পরে আপনি দিবেন সেভ এন্ড কন্টিনিউ। আপনি সেভ এন্ড কন্টিনিউ দিলে সিস্টেম কিন্তু আপনার ওইটা র্যান্ট সামারি থেকে নিয়ে যাবে। এরপরে আপনার যে আরেকটা এগ্রিকালচারাল ল্যান্ড আপনি লিজ দিচ্ছেন ওইটার জন্য আপনাকে অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করে আদার প্রপার্টি সিলেক্ট করতে হবে। আদার প্রপার্টি সিলেক্ট করলে আবার ও হচ্ছে সাব ক্যাটাগরি দিবে। আমাদের যেমন ল্যান্ড, আমরা ল্যান্ড দিচ্ছি, ল্যান্ডটা সিলেক্ট করলাম। ল্যান্ড সিলেক্ট করার পরে ও আমাদেরকে জিজ্ঞাসা করছে কত স্কোয়ার ফিট। হ্যাঁ, সো এটা হয় আপনার যদি ডেসিমেলে থাকে কিংবা একশে থাকে সেটাকে স্কোয়ার ফিট করে নিতে হবে। উনার হচ্ছে ওই ধরেন 30 ডেসিমাল ল্যান্ড উনি ভাড়া দিচ্ছিলেন, যেটা 13,068 স্কোয়ার ফিট আসে। এইটা উনি ভাড়া দিচ্ছেন 50,000 টাকায়। এটা উনি এখানে লিখে দিবেন, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিলে এরপরে আপনি চাইলে রেন্ট সামারি সিস্টেম অটোমেটিক আপনাকে দেখাবে। এরপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ইনকামের পার্টিকুলারস গুলি ইনপুট দেয়া। সিস্টেম ওইখান থেকে ট্যাক্সেবল ইনকাম কতখানি, ট্যাক্স কতখানি সেটা কিন্তু বের করে দিবে। সো এটা ভেরি সিম্পল। আপনার যদি একটা ওভারঅল আইডিয়া থাকে আপনি কিন্তু চাইলে খুব সহজে রিটার্নটা ফাইল করতে পারেন। ইনকাম ফ্রম রেন্টের শেষের পরে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা চলে যাব ইনকাম ফ্রম এগ্রিকালচার। এগ্রিকালচার এখানে ড্রপ ডাউন থেকে আমরা আমাদের যে এগ্রিকালচারাল পার্টিকুলারস গুলি আছে যার যেখান থেকে ইনকাম উনি ওটা সিলেক্ট করবেন। যেমন উনি 122 ডেসিমাল ল্যান্ডে পেডি প্রোডাকশন করছে, সো ওনার কাল্টিভেশন ছিল, উনি কাল্টিভেশন ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে। করার পরে সিস্টেম জিজ্ঞেস করবে যে ওনার কি কাল্টিভেশন করছে, কতখানি জমিতে করছে, ওনার সেলস প্রসিড কত, কস্ট অফ প্রোডাকশন কত। তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিবে। সেভ এন্ড কন্টিনিউ দিলে সিস্টেম নেক্সট হেডে নিয়ে যাবে ইনকাম ফ্রম বিজনেস। লেটস সে ভদ্রলোকের একটা ট্রেডিং বিজনেস ছিল, উনি বাইরে থেকে ফুড প্রোডাক্ট ইম্পোর্ট করে লোকালি সেল করেন। সো উনার বিজনেস ইনকাম যেটা আছে এটা সিলেক্ট করতে হবে, এটা কি রেগুলার ইনকাম না মিনিমাম ট্যাক্সের ইনকাম। যদি মিনিমাম ট্যাক্সের ইনকাম দেন তাহলে আবার জিজ্ঞাসা করবো কোন ধরনের মিনিমাম ট্যাক্স। আমি যেটা বললাম ওনার একটা ফুড প্রোডাক্ট ইম্পোর্ট করে লোকালি সেল করে, তাহলে ওনার বিজনেসটা হবে মিনিমাম ট্যাক্সের ইম্পোর্ট। এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরেও আমাদেরকে এবার জিজ্ঞাসা করবে বিজনেসের নাম কি, বিজনেসের অ্যাড্রেস কি, ওনার টোটাল সেলস কত, গ্রস প্রফিট কত, জেনারেল এক্সপেন্স কত, এবং ওনার উৎসে কত টাকা কর কর্তন করা আছে। তো এটা কাস্টমারও করতে পারে, আবার ইম্পোর্টের স্টেজে ওনার এআইটি দেয়া থাকতে পারে, যদি এখানে থাকে সেটা আমরা দিব। দেওয়ার পরে এরপর আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন কিনা। উনি যদি দেয় নো, তাহলে ব্যালেন্স শিটটা দিবে না। আর উনি যদি দেয় বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে তাহলে ব্যালেন্স শিটের ইনফরমেশন দিতে হবে। তাহলে টোটাল অ্যাসেট এবং ওনার টোটাল লাইবিলিটিস এন্ড ইকুইটিস দিতে হবে। সমস্ত ইনফরমেশন ঠিকঠাক করে দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এন্ড লাস্টলি আপনার আসবে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। আসলে এখানে আপনি যদি ক্যাপিটাল গেইন শুরুতে অ্যাসেসমেন্টে সিলেক্ট না করেন আপনাকে কিন্তু ক্যাপিটাল গেইনের ফর্মটা দিবে না। আবার আমরা যেমন ইনকাম ফ্রম আদার সোর্স দিই না, এই জন্য আমাদেরকে আদার সোর্স কিংবা এক্সাম্পটেড ইনকাম দিচ্ছে না। তো আপনি যেভাবে অ্যাসেসমেন্টের ইনফরমেশন দিবেন অ্যাকর্ডিংলি কিন্তু আপনাকে রিটার্নের ফর্ম দেখা। সো ক্যাপিটাল গেইন থেকে শুরুতে আমাদের ঠিক করতে হবে কোন ধরনের ক্যাপিটাল গেইন। আমাদের এখানে দুই ধরনের ক্যাপিটাল গেইন আছে, একটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি আর একটা হচ্ছে লিস্টেড কোম্পানি শেয়ার সেলে আপনার ক্যাপিটাল গেইন। সো আমরা শুরুতে ধরেন দিলাম ট্রান্সফার অফ প্রপার্টি। ট্রান্সফার অফ প্রপার্টি দেওয়ার পরে জিজ্ঞেস করবে যে আমরা কতখানি ল্যান্ড সেল করছি, কত তারিখে এটা আমরা পারচেজ করছি, যেটা সেল করছি কার কাছে সেল করছি, এটা যে জমিটা আমরা সেল করে দিয়ে রেজিস্ট্রি দিয়েছি ওই ছাপা কপলা দলিলের নাম্বার কত, কবে রেজিস্ট্রি হয়েছে, কোন রেজিস্ট্রি অফিসে আমরা রেজিস্ট্রি দিয়েছি, সেলস এর ডিড ভ্যালু কত। আমরা এটা যেমন 2,80,00,000 টাকায় এটা রেজিস্ট্রি দিয়েছি, এটার কিনা মূল্য ছিল 62 লাখ। সিস্টেম আমাদেরকে বলছে আমার রেজিস্ট্রি মূল্য থেকে অ্যাক্সেস অ্যামাউন্ট আমি রিসিভ করেছি কিনা। আমি এখন যদি বলি অ্যাক্সেস অ্যামাউন্ট রিসিভ করছি তাহলে ওই অ্যাক্সেস অ্যামাউন্টের উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। আর যেটা আমি রেজিস্ট্রি দিয়েছি ওই রেজিস্ট্রি থেকে যে ক্যাপিটাল গেইনটা হচ্ছে
রেজিস্ট্রি দিয়েছি 2,80,000, কিনা মূল্য রিটার্নে আগে থেকে দেখানো ছিল 62, তার মানে ক্যাপিটাল গেইন হলো 2,18,000। এই 2,18,00,000 জন্য আলাদা করে ট্যাক্স দিতে হবে না। কেন? কারণ এই রেজিস্ট্রির সময় যে 11,20,000 টাকা ট্যাক্স দেওয়া আছে এটাই এখানকার জন্য ফাইনাল ট্যাক্স। তো সব ইনপুট দেওয়ার পরে দিব সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আমরা চলে যাব নেক্সট হেডে। নেক্সট হচ্ছে আমাদের লিস্টেড কোম্পানি শেয়ার সেল ছিল, ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি, এটা দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব, দিয়ে আমাদের বিও অ্যাকাউন্টের ফর্ম দিব। সো আপনারা যারা ক্যালের মতো বিভিন্ন সিকিউরিটিজ এর মাধ্যমে মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংকের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন, সেখানে আপনারা ওই ব্রোকারেজ হাউসের নাম দিবেন, পোর্টফোলিও স্টেটমেন্ট নাম্বার দিবেন, কবে এই সার্টিফিকেটটা দিচ্ছে সার্টিফিকেটের নাম্বার দিবেন, গ্রস রিয়ালাইজড গেইন কত সেটা এখানে মেনশন করবেন। আপনার যদি লস হয় সেটাও আপনি মেনশন করতে পারেন, সেটা আপনার ক্যারি ফরওয়ার্ড হবে, আর প্রফিট হলে অবশ্যই এখানে আসবে। সো হোয়াট এভার ইট ইজ এখানে লিখবেন, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। সো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লিস্টেড কোম্পানির শেয়ার সেল করে যদি ক্যাপিটাল গেইন হয় 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনের উপর কোনো ট্যাক্স দিতে হয় না, এটা একটা বেশ ভালো দিক আর কি। সো আমরা ইনকাম ফ্রম আদার সোর্সের এই কোনো ফিচার্স দেই নাই, যদি আমরা দিতাম, দেখেন এখান পর্যন্ত ইনকাম ফ্রম আদার সোর্স আমাদের নাই, ক্যাপিটাল গেইন পর্যন্ত দিচ্ছি। এখন যদি আপনি আগে অ্যাসেসমেন্ট থেকে ইনকাম ফ্রম আদার সোর্স দেন, তাহলে আপনারা আবার আদার সোর্সের ফর্ম দেখাবে, আর না দিলেই সিলেক্ট করলে কিন্তু এগুলি আসবে না। আমি যদি ইনকাম ফ্রম আদার সোর্স দেই, তাহলে ও আবার আমাকে দেখাবে যে কোথা থেকে ইনকাম হচ্ছে, হ্যাঁ, ইনকাম ফ্রম আদার সোর্সের উৎসগুলি কি, এনি আদার ইনকাম, যে কোনো কিছু আপনার হইতে পারে। এক্সাম্পটেড ইনকামও যদি আপনি আগে থেকে সিলেক্ট করেন, তাহলে এক্সাম্পটেড ইনকামের ফর্ম দিবে, আদারওয়াইজ এটা দিবে না। আমাদের যেহেতু দেই নেই, ইনিশিয়ালি দেয় নেই, এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এরপরে আসি রিবেট। সো রিবেট যেহেতু আপনি বলছেন রিবেট ক্লেম করবেন, ও আপনাকে রিবেটের ফর্ম দিবে, আর যদি বলেন যে অ্যাসেসমেন্টে রিবেট ক্লেম করতে চান না, তাহলে রিবেটের ফর্ম দিবে না। সো রিবেটের এখন কোথায় কোথায় আপনার ইনভেস্টমেন্ট আছে সেটা আপনাকে মেনশন করতে হবে। যেমন ওনার ডিপিএস আছে ব্র্যাক ব্যাংকে, 1,50,000 টাকা ডিপিএস করছে, সিস্টেম ওনাকে দিবে, উনি জাস্ট এই 3টা কলাম ফিল আপ করবে, সিস্টেম ওনাকে বলবে ম্যাক্সিমাম 1,20,000 পর্যন্ত রেয়াত দেওয়া হবে। তারপরে উনি সঞ্চয়পত্র বিনিয়োগ আছে, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, কবে কিনেছে, ইস্যু ডেট কত এবং কত টাকা উনি বিনিয়োগ করছে, উনি 7 লাখ টাকা অর্থ বছর বিনিয়োগ করছে, সিস্টেম ওনারে 5 লাখ পর্যন্ত দিবে। দেন লিস্টেড কোম্পানির শেয়ার এবিসি ব্রোকারেজে উনি বিনিয়োগ করছে 6 লাখ, এটা এখানে চলে আসবে। দেন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার বিনিয়োগ, সবগুলি জাস্ট উনি ইনফরমেশন ইনপুট দিলে সিস্টেম বলবে ওনার জন্য অ্যালাওয়েবল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 30 লাখ, কিন্তু অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট হচ্ছে 14,80,000। এটা কিভাবে নিচ্ছে? অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ওই যে আইনের যে থ্রেশহোল্ড আছে থ্রেশহোল্ড দিয়ে নিচ্ছে। আপনার কিন্তু আসলে ক্যালকুলেশন জানার প্রয়োজন না, আপনার জানা উচিত কোনটা কোন জায়গায় রিপোর্ট হবে, প্রপারলি ইনপুট দেওয়াটাই হচ্ছে রিটার্ন ফাইলিং এর মূল কাজ। এবার আসি এক্সপেন্ডিচার্স। তো ধরেন কোন করদাতা যদি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5 লাখের কম হয়, তাহলে কিন্তু ওনারা আসলে লাইফস্টাইল এক্সপেন্সের ডিটেলস দিতে হয়। আর যদি ওনার ইনকাম 5 লাখ টাকার বেশি হয় কিংবা গাড়ি থাকে বাড়ি থাকে, সেক্ষেত্রে ওনার কোন খাতে কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু ওনাকে দিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা ফাইলে টাকা বেশি দেখানোর জন্য আমরা কি করি, ট্যাক্স তো আর বাড়াই না। আপনার ফাইলে যদি নেট ওয়েলথ বাড়াতে চান, আপনার জন্য ওই হচ্ছে দুইটা, আইদার আপনার ইনকাম বাড়াতে হবে অথবা এক্সপেন্স কমাতে হবে। সো সাধারণত দেখা যায় যে করদাতারা ফাইলে টাকা বাড়ানোর জন্য ইনকাম তো আর বেশি দেখায় না, ইনকাম বেশি দেখালে ট্যাক্স বেশি দিতে হবে, ওরা এক্সপেন্সকে আন্ডার এস্টিমেট করে। তো আপনার যদি কোনো এক্সপেন্স একদম অ্যাবনর্মাল, আনইউজুয়াল, ইরেশনাল হয়, তাহলে ট্যাক্স অফিস অ্যাসেসমেন্টের সময় ওই এক্সপেন্স গুলি কি এস্টিমেট করে স্ট্যান্ডার্ড এক্সপেন্স ধরে আর বলে যে আপনি এত টাকা ব্যয় কম দেখাইছেন, মানে আয় গোপন করছেন, এরপর ওই আয়টাকে আপনার ইনকাম ফ্রম আদার সোর্স দিয়ে আপনার ট্যাক্সটা ধরে দেয়। তো উচিত হচ্ছে আপনার, অনেকের ক্ষেত্রে দেখা যায় এমন হতে পারে যে ওনার হচ্ছে হাউস রেন্টের অ্যাকোমোডেশন এক্সপেন্স নাই, কিংবা হচ্ছে ওনার ড্রাইভিং এর গাড়ির অত বেশি খরচ না। কেন খরচ না? কারণ উনি সেলফ ড্রিভেন কার, অথবা ধরুন উনি নিজের ফ্ল্যাটে থাকেন বা বাবা মায়ের সাথে থাকেন, এই কারণে ওনার ব্যয় কম হচ্ছে। যার যা হচ্ছে এখানে কিন্তু এটা আপনাকে কমেন্টে লিখতে হবে। এই রিটার্নে কোনো ধরনের অ্যাটাচমেন্ট দেওয়ার সুযোগ নেই, আপনার একমাত্র হাতিয়ার হচ্ছে আপনার ডেসক্রিপশন এবং আপনার কমেন্ট। সো কেন কম হচ্ছে, কেন বেশি হচ্ছে, সবকিছু আপনারা কিন্তু কমেন্টে লিখে দিবেন। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই যে আপনার সারা বছর ধরে উচ্ছে কর কর্তন হচ্ছে, ওনার যেমন জমি বিক্রির সময় 11,20,000 টাকা ট্যাক্স কাটছে, কিংবা হচ্ছে ওনার সঞ্চয়পত্র এবং বিভিন্ন জায়গায় ওনার উচ্চ কর কর্তন ছিল, এটা কিন্তু এই টিডিএস এর এখানে আপনাকে দিতে হবে। একইভাবে ওনার যদি কোনো লোন থাকতো, লোনের ডিউরিং দ্য পিরিয়ডে যে ইন্টারেস্ট পেমেন্টটা ওনার হতো, সেটাও কিন্তু এখানে রিপোর্ট করতে হবে। আমার একটা ফাইল সিএলসি তে আছে,
ওনার হচ্ছে 1 কোটি টাকার ইন্টারেস্ট পেমেন্ট করছেন, হ্যাঁ, করদাতা এটা রিটার্নে দেখায় নাই। এখন সিআইসি তো যেহেতু এরা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সবকিছুই দেখে, ও ব্যাংক স্টেটমেন্ট খুঁজে বের করছে যে ওই করদাতা লোনের ইন্টারেস্ট দিয়েছে 1 কোটি, কিন্তু ওনার লাইফস্টাইল এক্সপেন্স এটা মেনশন করে না, বলছে এটা আনডিসক্লোজড আছে এবং ওই টাকাটা ওনার 1 কোটি টাকা ওনার অ্যাড করে দিয়েছে। সো লোনের যেটা টোটাল পেমেন্ট সেটা আসবে না, শুধুমাত্র কোন পোর্শনটা আসবে, ইন্টারেস্ট পোর্শনটা আসবে। আর যেটা প্রিন্সিপাল পেমেন্ট সেটা হচ্ছে লোনের ওপেনিং ব্যালেন্স থেকে সেটা আসলে মাইনাস হয়ে এখন পরবর্তী যে আপনার নেট পেয়েবল থাকবে সেটা আসবে। শুধুমাত্র ইন্টারেস্ট ডিউরিং দ্য পিরিয়ড 24-25 যদি লোনের কোনো ইন্টারেস্ট দেন অথবা অর্থ বছরে উচ্চ করকর্তন বা এআইটি বা লাস্ট ইয়ারের ট্যাক্সে অর্থ বছর পেমেন্ট করেন সেগুলো কিন্তু এখানে লিখে দিবেন, লিখে সবকিছু ঠিকঠাক থাকলে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনাকে সিস্টেম নিয়ে যাবে অ্যাসেটস এন্ড লায়াবিলিটি। মজার বিষয় হচ্ছে আপনি যদি এর আগের বছর অনলাইন রিটার্ন ফাইল করেন আপনি ইম্পোর্ট এন্ড অটো ফিল দিতে পারেন। ইম্পোর্ট এন্ড অটো ফিল দিলে সিস্টেম লাস্ট ইয়ারের ডাটা অটোমেটিক আপনাকে এখানে দেখাবে। তো আমি ক্ষেত্র বিশেষ এটাকে ডিসকারেজও করি, এটা করলে আমরা অনেক সময় হচ্ছে আপডেটেড ডাটা মিসিং হয়ে যায়। বাট যাদের অনেক বেশি ইনফরমেশন আছে, অনেক বেশি এফডিআর, সঞ্চয়পত্র, ডিপিএস, অনেকগুলি প্রপার্টি আছে, ওনারা ইম্পোর্ট এন্ড অটো ফিল দিলে লাস্ট ইয়ারের ডাটা চলে আসে, উনি যেখানে যেখানে আপডেট করার প্রয়োজন সেখান থেকে উনি আপডেট করতে পারেন। আর না হলে ম্যানুয়ালি আপনারা ইনপুট দিবেন। সো এই অ্যাসেটস এন্ড লায়াবিলিটির আইটি 10 বিট এখানে প্রথমে অ্যাসেটের ইনপুট দিতে হবে, এরপরে লায়াবিলিটিস এর ইনপুট দিতে হবে। এরপরে এই যে বলছি আপনি যদি কাউরে কোনো গিফট দিয়ে থাকেন তাহলে আপনি গিফট ডোনেশন এন্ড কন্ট্রিবিউশনে ক্লিক করে ওই গিফট কাকে দিয়েছেন, কত টাকা দিয়েছেন এটা লিখবেন। একইভাবে আপনি যদি গিফট পেয়ে থাকেন তাহলে সোশ্যাল ফান্ডের আন্ডারে আদার রিসিপ্টে গিয়ে আপনি সেটা ডিসক্লোজ করবেন। আমি এগুলি ডিটেল না বলি, অ্যাসেটের আন্ডারে আপনি বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচারাল প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, মোটর কার, গোল্ড, ডায়মন্ড, এই পার্টিকুলার গুলি পাবেন। সো যার যা যা পার্টিকুলার আছে উনি কিন্তু অ্যাকর্ডিংলি এটা আপডেট করে দিবে। বারবার আমি বলছি আপনি কিন্তু কোনো ধরনের অ্যাটাচমেন্ট দিতে পারবেন না। আপনি এবার একটা জমি কিনছেন, সো আপনি তো আর এটা দলিল দিতে পারবেন না, আপনি এখানে লিখে দিবেন যে ডিড নাম্বার এত নাম্বার মৌজায় এতখানি জমি পারচেজ করছেন। সো এটা ডিটেইল ডেসক্রিপশনটা আপনি দিবেন। দেন পারচেজ হলে পারচেজ, ইনহেরিটেন্ট হলে ইনহেরিটেন্ট হলে তো এটা মূল্য তাও হয়তো আপনার কাছে নাই, বাট পারচেজড হইলে ওইটার আপনি মূল্য দিবেন। দলিল মূল্যের সাথে কিন্তু রেজিস্ট্রেশন কস্ট আছে, আমরা অনেক সময় শুধু দলিল মূল্য দেই, এটা কখনোই ঠিক না। আপনি তো এটা রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রিতে আপনার আরো এডিশনাল খরচ হয়েছে। তাছাড়াও আপনার ওই জমির পাট্টার ডেভেলপমেন্টের কাজ হতে পারে, দলিল মূল্য থেকে বেশি হতে পারবে না বা হবে না তা কিন্তু না। দলিল মূল্য, রেজিস্ট্রেশন কস্ট এর সাথে যদি কোনো ফার্দার ডেভেলপমেন্টের কস্ট থাকে আপনি সেটা দিতে পারেন। আবার যদি দেখা যায় যে দলিল মূল্য আর অ্যাকচুয়াল মূল্য অনেক ডিফার করে, আপনি যাচ্ছেন অ্যাকচুয়াল মূল্য রিপোর্ট করতে, তাহলে আপনি ওইগুলো ডিটেল ডেসক্রিপশনে লিখে আপনি এখানে দিতে পারেন। একইভাবে হচ্ছে অনেকে ফ্ল্যাট প্লটের জন্য অ্যাডভান্স দিয়ে থাকে, ওনারা এখান থেকে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টিতে ক্লিক করে এটা সিলেক্ট করে দিন। এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে এখানে দিবে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট যা যা আছে, আমি আর এগুলি নিয়ে খুব একটা ডিটেল না বলি, এগুলো আপনারা ওইখান থেকে দিয়ে দিবেন। এই যে সঞ্চয়পত্রগুলির জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে ইমপ্রুভ ফ্রম ইনকাম, এখানে সিনক্রোনাইজ করলে অটোমেটিকলি চলে আসবে, অথবা আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন। এফডিআর এর ক্ষেত্রেও আপনি চাইলে আইডা সিনক্রোনাইজ করতে পারেন অথবা ম্যানুয়ালি ইনপুট দিতে পারেন। ডিপিএস যার যা আছে। প্রভিডেন্ট ফান্ড আপনি 30 জুন 2025 আপনার এমপ্লয়ার থেকে প্রভিডেন্ট ফান্ডের ক্লোজিং সার্টিফিকেটটা এনে এখানে দিয়ে দিবেন। মোটর কার কিনে থাকলে এটা এখানে অবশ্যই উল্লেখ করবেন। গোল্ড, ডায়মন্ড এখানে মূল্য দেওয়ার সময় একটু সচেতন হতে হবে। ফার্নিচার ইকুইপমেন্ট যেটা আপনার আছে ওইগুলি তো আমরা এগুলি আসলে কন্টিনিউ করি, ওই মূল্যটা আপনি এখানে দিবেন। এরপরে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস শুরুতে আমরা দিব 30 জুন 2025 আমার ব্যাংকে যে টাকাটা আছে ওই টাকাটা দিব। আমরা অনেক সময় টাকাটা রিপোর্ট করি, এটা অবশ্যই রিপোর্ট করতে হবে। আপনার যে ব্যাংক স্টেটমেন্ট গুলির ইনফরমেশন দিচ্ছেন ওই ব্যাংক স্টেটমেন্ট গুলি 30 জুন তারিখে কত টাকা আছে এটা এখানে দিবেন। এফডিআর তো এফডিআর এর সাথে চলে যায়, ডিপিএস এর সাথে চলে যায়। আপনাদের সেভিংস এন্ড কারেন্ট অ্যাকাউন্ট যেগুলি আছে এগুলি সাধারণত এখানে আসে। ক্যাশ ইন হ্যান্ড এটা সাধারণত আমরা ব্যালেন্সিং ফিগার হিসেবে রাখি, যেহেতু এক্সপেন্সের অ্যামাউন্ট আমাদের হাতে সব সময় থাকে না, এটা আমরা সাধারণত লাস্টে ফিল আপ করি। আদার লোন এন্ড ওভারড্রাফট, যদি কোনো কিছু থাকে লাইবিলিটিস, ব্যাংকের থেকে লোন নেন তাহলে বরোইং ফ্রম ব্যাংকের 30 জুনের লোনের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দিবেন। ওনার যেমন উনি ওনার ট্যালেন্টের কাছ থেকে, ভাড়াটিয়ার কাছ থেকে একটা অ্যাডজাস্টেবল অ্যাডভান্স নিয়েছেন, এটা উনি ইনকামে না দেখিয়ে এখানে দেখাতে পারেন। আদার আউটফ্লো ওনার যদি গিফট দেয় তাহলে এখানে দিতে হবে, আর যদি একইভাবে কোনো লস হয় সেটাও এখানে আসবে।
আর না হলে এখানে তো ইস্যু না। দেন কামিং টু সোর্স অফ ফান্ড, উনি যেমন এই ভদ্রলোক ওনার মায়ের কাছ থেকে, শাহানা আলমের কাছ থেকে 7 লাখ টাকা গিফট নিয়েছে। সো উনি এটা মেনশন করলো, গিফট রিসিভ ফ্রম মাদার মিস শাহানা আলম, ওনার টাইম দিয়ে টিন নাম্বারটা দিয়ে দিয়েছে এবং ওনার কোন ডেটে পেয়েছে সেটাও ডেসক্রিপশনে আছে। আর সবশেষে হচ্ছে লাস্ট ইয়ারের নেট ওয়েলথ কত সেটা লিখতে হবে, লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন দেখে। সবকিছু ঠিকঠাক ইনপুট দেওয়ার পরে সিস্টেম কিন্তু আপনাকে এরকম একটা কি দেখাবে, এই যে আপনার ফান্ড ফ্লো স্টেটমেন্ট দেখাবে। এখানে কোনো অ্যাক্সেস বা শর্টেজ থাকলেও সিস্টেম এটা সেভ নিয়ে রিটার্ন জমা নিয়ে দিবে, বাট ও একটা ওয়ার্নিং দিবে। সাধারণত ডিফারেন্সটা ক্যাশ ইন হ্যান্ড বা আদার্স ইস্যুতে অ্যাডজাস্ট করে সবকিছু ঠিকঠাক করবেন। আপনি মেক শিওর করবেন এটা যেন জিরো হয় আর কি, হ্যাঁ, টোটাল ফান্ডের ইনফ্লো এবং আউটফ্লো যেন ঠিক হয়। সো এই ডিফারেন্সটা ঠিকঠাক থাকলে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে সিস্টেম আমাদেরকে নিয়ে যাবে নেক্সট পেজ, ট্যাক্স পেমেন্ট। ট্যাক্স পেমেন্ট আপনার কিচ্ছু করতে হবে না, সিস্টেম অটোমেটিক হচ্ছে আপনার ট্যাক্সটা কমপ্লিট করে দিবে। এই যে আমরা যা ইনফরমেশন দিয়েছি, সিস্টেম আমাদেরকে বলছে আমাদের টোটাল ইনকাম হচ্ছে 2,69,68,00,000 আর ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হচ্ছে 9,18,000। আমাদের টোটাল ট্যাক্স কত এটাও কিন্তু সিস্টেম আমাদেরকে বলে দিয়েছে। আমাদের টোটাল ট্যাক্স পেয়েবল আসছে 22,82,000। এই 22,82,000 কিন্তু ওনাকে জমা দিতে হবে না, এটা অনেকখানি ওনার উচ্ছে করকর্তন আছে। তো ওনাকে শুধু এটা আপডেট করতে হবে। আপডেট করার জন্য উনি ক্লিক করবে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এখানে ক্লিক করলে ওনাকে নিয়ে যাবে এই রিটার্ন লেজারে। হ্যাঁ, আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে ওনাকে কিন্তু আরেকটা সার্ভারে নিয়ে আসবে রিটার্ন লেজার। এখান থেকে উনি ক্লেম সোর্স ট্যাক্স যা যা আছে, স্যালারিটা স্যালারি হিসেবে উনি আপডেট করবে। ব্যাংকের যে এফডিআর এর ইন্টারেস্ট কেটেছে বা অন্য ইন্টারেস্ট উনি আইদার সিনক্রোনাইজ করতে পারে অথবা উনি আবার নিজে ম্যানুয়ালি ইনপুট দিতে পারে। প্রত্যেকটা দিয়ে সেভ দিবে, সেভ দেওয়ার পরে এটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে, উনি নতুন গুলি ম্যানুয়ালি আবার ইনপুট দিতে পারে। আর যদি আগে ওয়েল ইনপুটেড থাকে উনি সিনক্রোনাইজ ফ্রম ইনকাম দিয়েও ইনপুট করতে পারে। একইভাবে এই যে আমি যেমন দেখাচ্ছি, সিনক্রোনাইজ করতে চাইলে উনি সিনক্রোনাইজে ক্লিক করলেও দেখাবে এফডিআর এর ওইখানে কত আছে, এই রাইট ক্লিক করে সিনক্রোনাইজ ভ্যালু দিলে সিস্টেম অটোমেটিক নিয়ে যাবে। আর অন্যান্য যা সঞ্চয়পত্র আছে সবগুলো ওনাকে দিতে হবে। গাড়ির এটা হচ্ছে গাড়ির এআইটির ক্ষেত্রে ওনাকে এআইটি অন কার ক্লিক করে ওই যে ট্রানজাকশন নাম্বার 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে এআইটি জমা দেওয়ার যে ট্রানজাকশন নাম্বার এটা দিয়ে সার্চ দিলে আপনারা এটা নিয়ে নেবেন। হ্যাঁ, সো লাস্ট ইয়ারের যদি কোনো এক্সেস ট্যাক্স থাকে এটা অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড এখানে ক্লিক করে ইনপুট দিতে হবে। সব ঠিকঠাক থাকলে আপনি ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাসটা দেখবেন। আমার যেহেতু হাইপোথেটিক্যাল ডাটা সবকিছু আপডেট হয় নাই, সো এরপরে এখান থেকে আমি আবার ফিরে যাব ই রিটার্নে। ই রিটার্নে ফিরে যেতে হলে আপনার দুটো অপশন আছে, আইদার হচ্ছে এদিকে বাম দিকে গো টু ই রিটার্ন অথবা নিচে ই রিটার্নের একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আপনাকে আবার ই রিটার্নে নিয়ে আসবে। আমার সোর্স ট্যাক্স সব হচ্ছে এখন আপডেট হয়ে গেছে। তাহলে ও বলতেছে আমার টোটাল পেমেন্ট হয়েছে 4,79,000, বাট এখনো রিটার্নের সাথে জমা দিতে হবে 18 লাখ। এটা আপনি চাইলে ঘরে বসেই রিটার্ন মানে ট্যাক্সের টাকা জমা দিতে পারেন। রিটার্নের টাকা জমা দিতে হলে ক্লিক করতে হবে পে নাওতে। পে নাওতে ক্লিক করলেও আপনাকে পেমেন্ট মেথড দেখাবে। আপনি চাইলে ইন্টারনেট অথবা অনলাইন ব্যাংকিং অথবা এমএফএস এর মাধ্যমে টাকাটা জমা দিয়ে দিতে পারেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, ট্যাক্স জমা হয়ে গেলে ও আপনাকে সেভ এন্ড কন্টিনিউ প্রসিড টু অনলাইন রিটার্নে গেলে আপনাকে রিটার্ন ভিউটা দেখাবে। এই রিটার্ন ভিউটা আপনারা ভালো করে দেখে নেবেন। এতক্ষণ ধরে আমরা যে ইনপুট দিয়েছি ওই ইনপুটের উপর বেসিস করে সিস্টেম আপনার রিটার্ন ভিউ দেখাবে। আপনি চাইলে এই রিটার্ন ভিউটাকে কন্ট্রোল পি দিয়ে এরপরে আপনি সেভ করে নিবেন, পিডিএফ করে সেভ করে নিতে পারেন অথবা প্রিন্ট দিতে পারেন। প্রিন্ট দিয়ে রিটার্নটা ভালো করে দেখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই সাবমিট রিটার্নে ক্লিক করবেন। সাবমিট রিটার্নে ক্লিক করলেও আপনাকে ওয়ার্নিং দিবে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। আপনি যদি বলেন ইয়েস তাহলে ও ফাইনালি আপনার রিটার্নটা জমা নিয়ে নিবে। এরপরে আপনি চাইলে সাথে সাথে এখান থেকেও অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারেন অথবা আপনি ট্যাক্স রেকর্ডের আন্ডারে গিয়েও আপনার এই অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট নিতে পারেন, কিংবা সার্টিফিকেট নিতে চাইলে এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনাকে একটা বেসিক সার্টিফিকেট দিবে। আপনি চাইলে এই সার্টিফিকেটে আপনার ইনকাম, ওয়েলথ, পেইড ট্যাক্স এটা দেখিয়েও নিতে পারেন, না দেখিয়েও আপনি নিতে পারেন। তো এইভাবেই হচ্ছে আপনারা আপনাদের খুব সহজে অনলাইনে ঘরে বসে নিজের রিটার্নটা নিজে ফাইল করে ফেলতে পারেন। আমার মনে হয় আমরা অনেক বেশি সময় নিয়েছি। আমি আজকের মতো আমার আলোচনা এখানেই রাখি। সো আমরা এবার মনে একটু কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাই। So the floor is open for you all. If you have any question, please. সবাই আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রেজ করবেন।
একজন একজন করে আমি একটু ডাক দিব, কাইন্ডলি যাদের জি, কোয়েশ্চেন একজন একজন করে একটু বললে সুবিধা হয়। জি বলুন। আচ্ছা, জি আমি অনেকক্ষণ আসসালামু আলাইকুম। দেখেছি রানা ভাই, প্লিজ আপনি একটু স্টার্ট করুন। জুয়েল রানা ভাই, জি জি আসসালামু জি আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আপনার জি। কোয়েশ্চেনটা প্লিজ। জি থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, স্যারের কাছে আমার একটা কোশ্চেন হলো স্যার, আমার এমপ্লয়মেন্ট থেকে ইনকাম, তো আমি সবকিছু দেওয়ার পরে আমার এখানে আসছে যে টোটাল ট্যাক্স আসছে 30,000 এর মতো, আর রেবিট থেকে আসছে 21,000, আর সোর্স ট্যাক্স থেকে আমার কাছে অলমোস্ট 7,000। এখন আমার এখানে আরো পেয়েবল আসছে 2,500 সামথিং। এই টাকাটা আমি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি? আপনি কি আরেকবার বলবেন আপনার গ্রস ট্যাক্স কত ছিল? গ্রস ট্যাক্স ছিল 30,000, 30,000। রিবেট আসছে কত? রিবিট আসছে 21,000। 21। তাহলে ট্যাক্স পেয়েবল হচ্ছে 9,000, আর আপনার 9,000 উচ্চ কর্তন আছে 7,000, আর রাইট। বাকি 2,000 আপনাকে রিটার্নের সাথে জমা দিতে হবে। এখন এই অ্যামাউন্টটা কি আমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবো? অ্যাডজাস্ট কিভাবে করবেন? এটা তো আপনাকে জমা দিতে হবে, এটা আপনার নেট পেয়েবল, জি এটা আপনাকে জমা দিতে হবে। লাস্ট ইয়ার যদি এক্সেস ট্যাক্স পেমেন্ট থাকে তাহলে আপনি সেটা হয়তো রিফান্ড অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এপার্ট ফ্রম দিস এটা আপনাকে জমা দিতেই হবে। জি রিবিট কি আরো বাড়ানোর কোনো সম্ভাবনা আছে বা কোনো রিবেট তো আপনার যতখানি আসে ততখানি আপনি দেখিয়েছেন, তাই না? জি তো এর বাইরে তো যাওয়া যায় না। দিস ইজ ভেরি মাচ লিগ্যাল কাইন্ড অফ থিং। রাইট রাইট। স্যার আরেকটা থিং, স্যার আরেকটা কোশ্চেন হলো যে ইনহেরিটেন্স ল্যান্ড যদি থাকে তাহলে সেই ল্যান্ডের কি ভ্যালু দেখানো উচিত নাকি দেখানো উচিত? সরি, কোনটা বললেন? কোন কি ধরনের ইনহেরিটেন্স ল্যান্ড? ল্যান্ড, ইনহেরিটেন্স ল্যান্ড। ইনহেরিটেন্ট ল্যান্ড। আচ্ছা, এটা কি আপনার নামে চলে আসছে অলরেডি? না না আসেনি। আসেনি। এখনই কি বাবার নামে আছে? আপনি জি জাস্ট জি দেখাতে চাচ্ছেন। তাহলে জিরো জি ভ্যালুতেই দেখাবেন। জিরো ভ্যালু। জিরো ব্যাক। জি। আর ওই টাইপ দিবেন ইনহেরিটেন্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার এই আর দুটো যদি কোশ্চেন। আপনার নামে হেবা হয়ে যায়, হেবার জি দলিলে যে মূল্য আছে ওইটা আপনি দিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি। জি, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট হচ্ছে জিয়া ভাই, প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন। হ্যালো, থ্যাংক ইউ। আমার যেটা কোয়েশ্চেন ছিল, আমরা আসলে বেশ কয়েকটা কোয়েশ্চেন। আমরা অনেক সময় যেটা করতাম আগে, আমরা ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতাম আর কি। হ্যাঁ, তো এবার কি যেটা বললেন, এবার তো ডকুমেন্ট সাবমিট করার কোনো ওয়ে নাই, তাহলে ব্যাংকের যে ডিটেলস গুলো সেগুলো কিভাবে শেয়ার করবো, বা এটার প্রসেস কি আসলে এবার? এখানে ডিটেলস আর আপনি দিতে পারবেন না। আপনার ব্যাংক থেকে যদি কোনো ইন্টারেস্ট ইনকাম থাকে, সেটা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টের এগেনস্টে, কোন অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে কত টাকা ইন্টারেস্ট ইনকাম ছিল, ওইখানে উচ্চ করকর্তন কত, এবং 30 জুন 2025 ক্লোজিং ব্যালেন্স কত, সেটা মেনশন করতে হবে। তো এইভাবে আপনি শুধুমাত্র আপনার কোন কোন ব্যাংকের কি কি পার্টিকুলার্স আছে সেটাই মেনশন করতে পারেন। টোটাল ডিপোজিট কত হয়েছে, উইথড্র কত, সেটা আর এইবার রিটার্নে রিপোর্ট করার কোনো সুযোগ নাই। আপনি শুধু দেখাবেন 30 জুন 2025 ওই ব্যাংকে কত টাকা আছে, ওইখান থেকে কোনো ইনকাম হয়েছে কিনা, ইনকাম হলে ইনকাম কত, এবং উচ্চ করকর্তন হলে করকর্তন কত। আর সেখানে কোনো সার্চ কাটলে সার্চ দিবেন। টোটাল ডেবিট ক্রেডিট দেখানোর সুযোগ নাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি ব্যাংক থেকে 30 জুনের জন্য একটা ট্যাক্স সার্টিফিকেট কালেক্ট করে রাখবো আর কি। এক্স্যাক্টলি, জাস্ট আপনি একটা ট্যাক্স সার্টিফিকেট কালেক্ট করলে দ্যাট উইল বি গুড এনাফ। ওইখান থেকে আপনি 30 জুনের ক্লোজিং ব্যালেন্স দিবেন, ইন্টারেস্ট ইনকাম থাকলে ইন্টারেস্ট ইনকাম, এবং উচ্চ করকর্তন সার্চ থাকলে সার্চ দিবেন। দ্যাটস ইট। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, যেটা আমি নট শিওর আমি মিস করে গেছি কিনা। তো আমাদের যেটা আমি যেহেতু স্যালারিড পারসন, আমার অফিস থেকে তো আসলে একটা ট্যাক্স রিটার্ন প্লাস চালানের ডিটেল সাবমিট করা হয়েছিল আমাকে। তো আমি জি। এখন এটা মানে আমার যে মানে ট্যাক্স এট সোর্স ডিডাক্টেড হয়েছে, এটা প্রুফ হিসাবে এই জিনিসটা কিভাবে সাবমিট করব, বা ইনফরমেশনটা কিভাবে দিব? স্যালারি টিডিএস ক্লেমে যখন আপনি যাবেন তখন ও আপনাকে ডিটেইল ইনফরমেশন আস্ক করবে। ডিটেইল ইনফরমেশন কি, ও জিজ্ঞাসা করবে যে আপনার ট্যাক্স ডিডাক্টিং অথরিটি কি, এমপ্লয়ারের নাম কি, তারপরে এমপ্লয়ার
যে চালানের মাধ্যমে এটা জমা দিয়েছে ওই চালান নাম্বার চাইবে, দেন হচ্ছে ওই চালানের ডেট জানতে চাইবে, তারপরে হচ্ছে ওই চালানের টোটাল অ্যামাউন্ট কত ছিল, আপনি কতখানি ক্লেম করবেন, এই ডিটেল ইনফরমেশন আপনাকে এখানে আসলে ইনপুট দিতে হবে আর কি। আমি যদি একদম আপনাকে দেখাই, দাঁড়ান একটু সময় নিয়ে। আপনার অন্য কোশ্চেন থাকলে করেন, আমি এটা দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনটা আসলে একটু মানে যেটা হচ্ছে ধরেন আমি আসলে একটা বিজনেস শুরু করার অ্যাটেম্প নিয়েছিলাম গত বছর। তো ওটার জন্য যেটা হয় যে আমি একটা ট্রেড লাইসেন্স আচ্ছা, করি মানে স্যালারি যিনি বলছিলেন, সরি আমি যেটা বলছিলাম, স্যালারি টিডিএস এর ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান লেটস আপনার স্যালারি থেকে 2,29,800 টাকা ট্যাক্স ডিডাক্ট করেছে। হ্যাঁ, এক ধরেন ওনারা একটা চালান দিয়ে করছে, যদিও প্র্যাকটিক্যালি এটা হয়তো 10টা বা 12টা চালান দিয়ে আপনার স্যালারি টিডিএসটা জমা হতে পারে। সো ওনার প্রত্যেকটা চালানের ইনফরমেশন দিতে হবে, এমপ্লয়ারের নাম, রেফারেন্স নাম্বারে আপনি আপনার স্যালারি সার্টিফিকেটের নাম্বার লিখতে পারেন, দেন হচ্ছে স্যালারি সার্টিফিকেটের ইস্যু ডেট দিতে পারেন, চালানটা হচ্ছে যে চালান দিয়ে জমা হয়েছে ওই চালানের নাম্বার, ওই চালানের ডেট, ওই চালানের টোটাল অ্যামাউন্ট কত এবং ক্লেইমড অ্যামাউন্ট কত, দেন হচ্ছে ওই ব্যাংকের নাম, যে ব্যাংকে চালান জমা হয়েছে ব্রাঞ্চের নাম দিয়ে সেভ দিতে হবে। সেভ দিয়ে একটা দুটো করে যে কয়টা আছে প্রত্যেকটা আপনাকে এভাবে ইনপুট দিতে হবে। জি, আপনি নেক্সট অন্য কিছু বলছিলেন। হ্যাঁ, ছোট যেটা কোয়েশ্চেন যে আমি আসলে একটা ট্রেড লাইসেন্স করছিলাম প্লাস হচ্ছে একটা কারেন্ট অ্যাকাউন্ট করছিলাম, বাট মানে যেটা হচ্ছে ওটার আসলে এখনো কোনো ট্রানজেকশন শুরু হয় না আর কি। তো ওটার কি আমার কোনো ব্রেকডাউন দেখাইতে হবে রিটার্ন মানে কস্ট বা এই প্রফিটের, মানে আমার কোনো প্রফিট আসলে জেনারেট হয় না এখনো, জাস্ট খুলে রাখছিলাম। জাস্ট ট্রেড লাইসেন্স আছে, ওখানে কোনো বিজনেস ক্যাপিটালও নাই, অন্য কিছুও নাই, তাই না? না, জাস্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যে মিনিমাম ব্যালেন্সটা লাগে ওইটা দিয়ে খুলছি আর কি। ইটস আপ টু ইউ। আপনি যদি রিটার্নে দেখাতে চান তাইলে আপনার ওই অর্থ বছর তো শুধু এক্সপেন্স আছে, কোনো ইনকাম নাই। হ্যাঁ, না, গ্রস আপনার লস হবে, গ্রস প্রফিট তো না, মানে গ্রস প্রফিট নেগেটিভ হবে আর রিলেটেড কোনো এক্সপেন্স থাকবে না। এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ট্রেড লাইসেন্সের এক্সপেন্স দেখাবেন, দিয়ে দিবেন যে আপনি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন না। আর বিজনেস ক্যাপিটালের জায়গায় যখন আইটি 10B তে বিজনেস ক্যাপিটাল দেখাবেন তখন একটা লামসাম 10-20 হাজার টাকার বিজনেস ক্যাপিটাল দিয়ে আপনি দেখিয়ে দিতে পারেন। আর যদি আপনি নাও দেখেন খুব একটা অসুবিধা নাই, আপনি শুধু ট্রেড লাইসেন্স করার খরচটা আপনার লাইফস্টাইল এক্সপেন্সের মধ্যে ওটা ক্লেম করে দিতে পারেন। আচ্ছা, আমরা একটু নেক্সট কোশ্চেনে মুভ করব। কাইন্ডলি আলামিন ভাই, আমরা একটু একটা করে কোশ্চেন করব, আমাদের একটু সময় স্বল্পতার জন্য আমরা একটু তাড়াতাড়ি যাব। হ্যাঁ, আসসালামু আলামিন আলাইকুম। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, ধরেন আমি এই ডিপিএস করলাম বা সঞ্চয়পত্র, তো সেম টাকাটা কি আমি আবার পরের বছর ওইটাকে ভেঙে আবার নতুন করে মানে সেম টাকাটা কি আমি প্রতি বছর ইউটিলাইজ করতে পারবো কিনা ডিপিএস বা সঞ্চয়ের ক্ষেত্রে? গুড কোশ্চেন। এটা নিয়ে আইনে আসলে ডিরেক্টলি কোনো কিছু বলা নাই, তবে পরিপত্রের একটা ব্যাখ্যা আছে যে আপনার ইনভেস্টটা মিনিমাম 1 ইয়ার হোল্ড করতে হবে। সো ইউ ক্যান ডু দ্যাট। বছরের শুরুতে 1 লাখ টাকা, 1,20,000 টাকা ডিপিএস করে পরের বছর হচ্ছে শেষের দিকে ম্যাচিউর হয়ে গেলে এটাকে আবার রিনিউ করতে পারেন যদি দেয়ার ইজ এনি অপরচুনিটি। সেভাবে আপনি প্রতি বছরই একই টাকা দিয়ে রিবেট নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট আর কি। বাট আইনে একটা 1 বছরের হোল্ডিং এর প্রভিশন আছে। আচ্ছা আচ্ছা, সঞ্চয়পত্র হচ্ছে 5 লক্ষ, শেয়ারের ক্ষেত্রে লিমিটটা কত? শেয়ারের ক্ষেত্রে কোনো লিমিট নাই, লিস্টেড কোম্পানির শেয়ারে অ্যাট এনি অ্যামাউন্ট আপনি যা বিনিয়োগ করবেন পুরাটাই আপনার অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হবে। আর অন্য প্রায় সবগুলি ইনভেস্টমেন্ট আইটেমে লিমিটেশন বার দেয়া আছে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আলমগীর শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, হ্যাঁ, শুনতে ওই পাচ্ছি। আমার লিস্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে। আমার গত বছরের জি। 30 জুনে 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল। এবছর আমার লস হয়েছে, ক্যাপিটাল গেইন না হয় লস হয়েছে 5 লাখ টাকা, সেটা 25 লাখ টাকা নেমে এসেছে। সেই ক্ষেত্রে আমি এটা প্রেজেন্টেশনটা জি। কিভাবে আনবো? আমি কি আগেরটাই রাখবো 30 লাখ টাকা নাকি লস দেখিয়ে এই আমার অ্যাসেটটা কমিয়ে দিব? নাম্বার 1 কোশ্চেন। আপনি যে নাম্বার 2 লস কোশ্চেন, বলছেন, ইজ ইট আ রিয়ালাইজড লস? এটা কি রিয়ালাইজড না লস না ভাইজান? এটা কি রিয়ালাইজড লস না আনরিয়ালাইজড? আনরিয়ালাইজড। আনরিয়ালাইজড লস আপনি কখনোই রিপোর্ট করবেন না। সো আমরা আমার ট্যাক্স পোর্টফোলিও তো রিটার্নে সবকিছু রিয়ালাইজ আপনি পোর্টফোলিওতে কস্ট ইকুইটি ভ্যালু কমে দেখান। গেছে যে। আমরা রিটার্ন ফাইলিং এর সময় শেয়ারের কস্ট ভ্যালু দেখাবো। লেটস সে লাস্ট ইয়ার আপনি এই বছর আর কোনো শেয়ারের ট্রানজাকশন করেননি,
গত বছর শেয়ার কিনা ছিল, কস্ট ভ্যালু ছিল 22 লাখ, এই বছরও 22 লাখ, বাট এটার বেয়ার মার্কেট ভ্যালু এখন হচ্ছে 17 লাখ মার্কেট ভ্যালু। আপনি কিন্তু কস্ট ভ্যালুই বরাবর দেখাবেন, যতক্ষণ পর্যন্ত সেল করে রিয়ালাইজ কোনো ক্যাপিটাল লস করবেন না তার আগ পর্যন্ত এটা দেখাবেন না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, আমি একটা ফ্ল্যাট কিনেছি, সেই ফ্ল্যাটটার 1638 স্কোয়ার ফিট হচ্ছে ফ্ল্যাট স্কোয়ার ফিটে, এটা ল্যান্ড হচ্ছে যে 60 ডেসিমিল, 0.6 ডেসিমিল। আমি এখন এটা কিভাবে প্রেজেন্টেশন আনবো নন এগ্রিকালচারাল? আপনি এখানে ডেসক্রিপশনে লিখবেন 1630 স্কোয়ার ফিট ফ্ল্যাট অন 0.6 ডেসিমাল ল্যান্ড, হ্যাঁ, অ্যাট দিয়ে অ্যাড্রেস দিবেন, বাইট ডিড নাম্বার এত, ডেটেড অমুক, এভাবে লিখে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদ ভাই, কাইন্ডলি গো হেড প্লিজ। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ভাইয়া হ্যালো, জি আমার বলুন, অ্যাকাউন্টে আমি যদি শুনতে পাচ্ছি। আমার ফ্রেন্ড যদি রেমিটেন্স পাঠায় সেই ট্রিটমেন্টটা ওকে, রেমিটেন্স কে পাঠাচ্ছে? কিভাবে ইয়ে করব? আমার অ্যাকাউন্টে রেমিটেন্স কে যদি পাঠাচ্ছে? রেমিটেন্স কে পাঠাচ্ছে? কোনো বন্ধু যদি পাঠায়, ফুয়াদ ভাই, বন্ধু বা ওকে, দেখেন, যিনি রেমিটেন্স পাঠাবেন মানে যার ইনকাম তার জন্য অব্যাহতি প্রাপ্ত। আপনার অ্যাকাউন্টে রেমিটেন্স আসলে আপনার জন্য অব্যাহতি প্রাপ্ত ইনকাম হবে না। আইনে যেটা বলা হচ্ছে, করদাতা যদি দেশের বাইরে থেকে কাজ করে লিগ্যাল চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠায়, তাহলে এটা ওনার জন্য রেমিটেন্স এক্সাম্পটেড ইনকাম হবে। আমরা অনেক সময় দেখি যে বাবা মা, ভাই বোন বা আইটি ফ্রিল্যান্সিং বা অন্য ভাবেও টাকা পয়সা আসলে ব্যাংক এটাকে রেমিটেন্স লিখে। ওইটা ব্যাংকের রেমিটেন্স যদিও লিখে, আয়কর আইন অনুযায়ী আপনার জন্য এটা রেমিটেন্স ইনকাম না। আপনার রেমিটেন্স ইনকাম হইতে হইলে আপনি নিজে দেশের বাইরে গিয়ে কাজ করে সেটা আপনার জন্য বৈধ চ্যানেলে দেশে পাঠাইতে হবে। সো এটা আপনার ফ্রেন্ড যদি আপনাকে টাকাটা দিয়ে দেয়, একবারই দিয়ে দেয়, সেটা আপনার জন্য হবে ইনকাম ফ্রম আদার সোর্স, গিফট ফ্রম ফ্রেন্ড, কারণ উনি আপনার ওই 4টা রিলেশনের মধ্যে আসে নাই। আর এই রেমিটেন্স যদি আপনার বাবা পাঠায়, তাহলে এটা আপনার জন্য রেমিটেন্স ইনকাম হিসাবে এক্সাম্পটেড হবে না, এটা হবে গিফট ফ্রম ফাদার হিসাবে এক্সাম্পটেড হবে। এম আই ক্লিয়ার? আর আপনি যদি ফ্রেন্ডের টাকা জামানত হিসাবে রাখেন, তাহলে আপনার আয় আসবে না। আপনি আইটি টেনবিতে গিয়ে এনি আদার ডিপোজিটে ফ্রেন্ডের রেমিটেন্স, হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, এটা লাইবিলিটি দিবেন। একদিকে লাইবিলিটি, আর একদিকে ব্যাংকে টাকাটা থাকবে, সব আপনার নেট অ্যাসেটে ইম্প্যাক্ট হবে না। আর যদি আপনাকে দিয়ে দেয় টাকা, তাহলে এটা কিন্তু আপনার ইনকাম ফ্রম আদার সোর্স হয়ে যাবে। থ্যাংক ইউ। বা আপনাকে আবার দিয়ে টাকা। আচ্ছা, একটু সময় স্বল্পতার জন্য আমরা একটু এগিয়ে যাব। মুস্তাফা ভাই, গোলাম মুস্তাফা ভাই, কাইন্ডলি একটু যদি কোশ্চেন বলেন। আপনার কি করেছে যদি নতুন মিনি করে? জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ প্লিজ। যে ঋণের উপরে সুদ যেটা পেমেন্ট করতে হয়, এটা কি ট্যাক্স ফ্রি ইনকাম কিনা, ট্যাক্স রিবেটের আওতায় পড়বে কিনা? না, ঋণের উপরে আপনি যে সুদটা দিচ্ছেন, এটা আপনার কখনোই ট্যাক্স, এটা তো ইনকামের পোর্শন না, এটা হচ্ছে আপনার টোটাল ফান্ডের অ্যালোকেশন। আপনার ইনকাম থেকে তো টাকাটা দিচ্ছেন। ঋণ ইন্টারেস্ট এটা আপনার জন্য কোনো অ্যালাউয়েবল ডিডাকশনও না, এটা কোনো রিবেটও না। সো ঋণের ইন্টারেস্টটা দিয়ে আপনার শুধুমাত্র নেট অ্যাসেটটা কমে যাচ্ছে, দ্যাটস ইট। এটা আপনাকে রিপোর্ট করতে হবে। ল্যান্ড কেনার জন্য সেটা যখন ল্যান্ড প্রপার্টিতে দেখানো হয়, সেখানে হলো যে ওই লস দেখাইলে প্রপার্টি ল্যান্ডে তো ইনকাম নেই, কিন্তু যেটা লস সেই অংশে ডিডাকশন দেখালে ফাইন্যান্সে মাইনাস আসে ফিগার। মাইনাস ফিগার কি গ্রহণযোগ্য? আপনি দুটো জিনিস একসাথে করে বলছেন, আমি আপনাকে ভেঙে বলি। লেটস সে আপনি একটা ফ্ল্যাট কিনলেন 60 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? এই ফ্ল্যাট কেনার জন্য আপনি লোন নিলেন 60 লাখ টাকা, হ্যাঁ, এবং আপনি ওই বছরে ওই লোনের জন্য আবার 6 লাখ টাকার ইন্টারেস্টও আপনি ওই পেমেন্ট করছেন। তাহলে এটা প্রেজেন্টেশন কি হবে? এটা প্রেজেন্টেশন হচ্ছে লোনের যে ইন্টারেস্টটা দিচ্ছেন, এটা আইটি 10B তে আপনার এক্সপেন্স হিসাবে যাবে, আইটি 10 এর ডাবল বিতে লাইফস্টাইল এক্সপেন্সে। আর এই যে ফ্ল্যাটটা আপনি কিনলেন, এটা একদিকে আপনার নন এগ্রিকালচারাল প্রপার্টিতে 60 লাখ যাবে, অন্যদিকে আপনার ক্লোজিং লাইবিলিটি আতে 60 লাখ টাকা দেখাবে। এবার আসি, এই ফ্ল্যাট যদি পরের বছর আপনি ভাড়া দেন, ভাড়া দিলে লেটস সে ওইখান থেকে একটা রেন্টাল ইনকাম পেলেন,
কথার কথা ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে আপনি রেন্টাল ইনকাম পেলেন 4 লাখ টাকা, আর ওই ফ্ল্যাটের জন্য যেহেতু লোন আছে, ওই লোনের ইন্টারেস্টটা এই রেন্টাল ইনকামের এগেনস্টে অ্যাডমিসেবল এক্সপেন্স হবে। সেই ক্ষেত্রে এই রেন্টের এগেনস্টে এই হাউস প্রপার্টি লোনের ইন্টারেস্টটা অফসেট হয়ে গিয়ে হয়তো ট্যাক্সেবল ইনকাম কমতেও পারে, অবশ্যই কমবে নিশ্চয়ই, এটা কমে যতখানি কমার ততখানি কমবে। বাট ডিরেক্টলি আপনি যদি ওটাকে ভাড়া না দেন, মানে লোনের যে পারপাসে লোন নিচ্ছেন সেটা থেকে যদি কোনো রেভিনিউ জেনারেট না হয়, তাহলে এটা আপনার ট্যাক্স লায়াবিলিটি ডিরেক্টলি কমাবে না। জি আপনি আসসালামু আলাইকুম যদি ভাইয়া। সেলফ অকুপাইড হন, এই লোনের ইন্টারেস্ট আপনার কোথাও হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি কমাবে না। বাট ওইটা যদি আপনি নিয়ে ভাড়া দেন, ভাড়ার আয় থেকে ইন্টারেস্ট আপনি বাদ দিতে পারবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু লাস্ট আলাইকুম ভাইয়া। কোশ্চেন ফুয়াদ হাসান ভাই। হ্যাঁ, প্লিজ একটু জি তাড়াতাড়ি। ভাইয়া, ভাইয়া আমাকে একটা কোশ্চেন ছিল যেটা যে অ্যাজ এ ফার্স্ট মানে মানে আমি যদি ফার্স্ট রিটার্ন হিসেবে ইয়ে করি, এখন অ্যাসেটে তো অনেক সময় যে গোল্ড যে দেখানো হয় ওখানে তো ইনহেরিটেন্স হিসেবে অনেকে ভ্যালু 0 দেখায়, তো ওইখানে কি ভ্যালু দেখানো উচিত, মানে ফার্স্ট রিটার্ন হিসেবে কি ভ্যালু দেখানো উচিত নাকি 0ই রাখা উচিত? আচ্ছা, আপনার যখন যে কোনো ফাইল অডিটে পড়ে ওরা কিন্তু সমস্ত এভিডেন্স দেখতে চায়। আপনি যদি নিজে গোল্ড কিনেন, ওটা কিনার রিসিট আপনার কাছে থাকে, নিজ নামে কিনা গোল্ডের রিসিট আপনার কাছে থাকে, এবং এটা সোর্স আপনার কাছে এক্সপ্লেইনড হয়, তাহলে এটা আপনি মূল্য দেখাবেন। আর যদি আপনার নিজ নামে গোল্ড কিনা না থাকে কিংবা সোর্স এক্সপ্লেইন না থাকে, তাহলে এটা আপনি ইনহেরিটেন্স দিয়ে ভ্যালু 0-তে যাবেন। ভ্যালু 0 ঠিক তে আছে? যাবো, আচ্ছা। সেক্ষেত্রে মানে এটা যদি আমি ফিউচারে কখনো সেল করি, এটা কি মানে ক্যাপিটাল গেইন হিসেবে আসে, বা তখন কি এটার উপর কি না কোনো ট্যাক্স না না, পেমেন্ট এটা করতে হবে? ক্যাপিটাল গেইনে আসবে না। গোল্ড সেল করে যদি এক্সেস কোনো টাকা পান, সেটা ইনকাম ফ্রম আদার হুম, সোর্স হয়ে যাবে। ইনকাম ফ্রম আচ্ছা আদার আচ্ছা সোর্স হয়ে এর উপর ট্যাক্স দিতে হবে। সো আলটিমেটলি দেখাইলেও যা ট্যাক্সেবল পাচ্ছে, না দেখাইলেও তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ফর টুডে। সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ। আমরা আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সবাইকে যেখানে অ্যাড করা হয়েছিল, সো সেখানে আপনারা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন গুলা করতে পারেন এবং আই থিংক উইল বি এবল টু অ্যান্সার। থ্যাংক ইউ ফর টুডে। আমরা এখানেই আজকে এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।